ওকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছে আশা করি। তো আমরা ওয়ালাইকুম আজকে, আসসালাম। হ্যাঁ, কালকেও কিন্তু ক্লাস হবে, কালকেও কিন্তু একই সময় ক্লাস হবে, শুক্রবারে। আচ্ছা। স্যার, উম, গত মঙ্গলবারের ক্লাসটা আমি করতে পারি নাই, গ্রুপে লিংক দেয় নাই, অনেক চেষ্টার পরেও করতে লিঙ্ক পারি পাও নাই। নাই না? লিঙ্ক কিন্তু আগে দেয়া থাকে, লিঙ্ক কিন্তু অন্তত একদিন আগে দেয়া থাকে, তাই না? নাকি আমি এমনটা না? আমারে লিংক ট্রাই করছি কিন্তু হয় নাই, কানেক্ট হয় নাই। লিঙ্ক স্যার, আমরা পরে গ্রুপে ঢুকে আমি ওইখান থেকে লিঙ্ক এনে কে যেন লিঙ্ক দিতে আমি ওইখান থেকে ঢুকছি, দুটো ওইখানে আচ্ছা লিঙ্কে আচ্ছা দেয়নি। আচ্ছা আচ্ছা। বুঝছি বুঝছি বুঝছি, মানে হয়তো অনেক সময় গ্রুপ অনেকগুলো তো। আচ্ছা ঠিক আছে, আমি ওকে। তো ওই ক্লাসের এখন রেকর্ডও হয় নাই নাকি, রেকর্ডও না না, সমস্যা, ওইটা রেকর্ডও দেয় নাই। এটা কি রেকর্ডিং হয়েছে না? হয় নাই? হয় দিয়েছে নাই, স্যার, রেকর্ডিংটা পর্যন্ত না বলবো, এই রেকর্ডিং এ প্রবলেম হয়েছে, রেকর্ডিংও দেয় নাই। সমস্যা হয় নাই। আচ্ছা, টেনশন নিও না, সবগুলার রেকর্ডিং পেয়ে যাবা, ইমিডিয়েটলি পেয়ে যাবা। অর্থাৎ আমি চেষ্টা করব রোমান্টিক পিরিয়ড পড়ানোর পরেই, তোমাদের রেকর্ডিং গুলা দেওয়ার জন্য, অগ্রিম রেকর্ডিং সহ। অর্থাৎ টোটাল 19টা রেকর্ডিং আছে আমার কাছে, আমার পার্সোনালি। হ্যাঁ, তো শুনতে থাকবা সব সময়। হ্যাঁ, অবসরে কানে বাজে বা তেলে দেখবে হয়ে যাবে তোর গ্রামারের একটা রেকর্ডিং মিস হয়েছিল স্যার দেওয়া। ওইটা। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখি যে রিলেটিভ প্রনাউন, এটা ওইটা আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো কি বলবো, কি করব, আমরা হলাম যে ম্যাকবেথ। ওকে, একটু দেখো ঘটনাটা কি। একটু মুভি টুভি দেখা, হ্যাঁ? শুনতেছো না কিছু, জাস্ট আমি দেখতেছো আর কি। এটা কিন্তু প্রথম, ম্যাকবেথ নাটকটা কিন্তু এইভাবে শুরু হয়েছে, বুঝছো? এই যে ওরা এখানেই বলতেছিল আর কি, যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দি ফগ এন্ড ফেল দি এয়ার। এই যে তিনজন ডাইনির সাথে দেখা, বুঝছো বিষয়টা? দে ওয়ার ডান্সিং এন্ড সিঙ্গিং। তো আমরা পড়াশোনা করতেছিলাম মূলত ম্যাকবেথের, উইলিয়াম শেক্সপিয়রের দ্য স্মলেস্ট, আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট আকৃতির নাটক, নাম হলো ম্যাকবেথ। কিন্তু গুরুত্বের দিক থেকে, তাৎপর্যের দিক থেকে হ্যামলেটের পরেই ম্যাকবেথের অবস্থান। ওকে, তো খেয়াল করো। হুম, ওকে। তো ম্যাকবেথটা হলো, আমরা শুরুতে দেখি যে আগে চরিত্রগুলো একটু দেখে নিই। কিং ডানকান, তারপরে থ্রি উইচেস। তাহলে এখানে স্কটল্যান্ডের রাজা। আমরা এখন চলে যাব, এর আগে হ্যামলেটে ছিলাম আমরা স্কটল্যান্ডে। বলো, হ্যামলেটে কোথায় ছিলাম? ডেনমার্ক। ডেনমার্ক স্যার। ডেনমার্কে, থ্যাংক ইউ। এখন আমরা চলে আসলাম স্কটল্যান্ডে। ইংল্যান্ডের দক্ষিণ দিকে হলো স্কটল্যান্ড, বলো কোন দিকে? আর দক্ষিণে তো ফ্রান্স। ইংল্যান্ডের দক্ষিণ দিকে। উত্তর দিকে স্যার। দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে স্কটল্যান্ড। হ্যাঁ, উত্তর দিকে। উত্তর, উত্তর দিকে। উত্তর দিকে। ঠিক আছে, মাথা ঠিক রেখো। তো কিং ডানকান, থ্রি উইচেস, তারপরে হলো উম, উম, তিন ডাইনি এখানে আমরা পাই। থ্রি উইচেস, তিন ডাইনি, আমরা ম্যাকবেথকে তারা তিনটা ভবিষ্যৎবাণী করছিল। ম্যাকবেথ, তিনি হলেন ব্রেভ জেনারেল এন্ড প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, এন্ড হি ইজ দ্য কমান্ডার, মানে অফ, মানে মিউট করে ফেলো। ডান, স্কটল্যান্ডের তিনি জেনারেল আর কি। হ্যাঁ, স্কটল্যান্ডের তিনি সেনাপ্রধান। তারপরে এখানে আছে লেডি ম্যাকবেথ, হলো তার স্ত্রী। বুঝছো, লেডি ম্যাকবেথ হলো তার স্ত্রী। তার বন্ধু বা সহযোদ্ধা একজন আছে, তার নাম হলো ম্যাকবেথ। এই তিনটা ভবিষ্যৎবাণী যখন করে না ডাইনিরা, তখন কিন্তু তার সাথে ব্যাংকো সহ ছিল। ম্যাকডাফ হলো একজন নোবেলম্যান। ওকে, আর ম্যালকম হলো রাজার পুত্র, নাম ছিল ম্যালকম। ওকে, তো কাহিনী সংক্ষেপটা একটু আমরা চলো, আমরা সংক্ষেপে একটু বলি। উম, মেকডাফ কি? ম্যাকডাফ একজন বিখ্যাত নোবেলম্যান, যে ম্যাকবেথের বিরুদ্ধে ম্যালকমকে সহযোগিতা করছিল। ওকে, লাগবে না, ওই চরিত্রগুলো এটাই দরকার, এক দুই তিন চার পাঁচটা চরিত্র দরকার। এখন ম্যাকবেথ নাটকটা যখন শুরু হয়, মনে রাখবা, ওই যে শুরুতে একটু মুভিটা দেখলা, হ্যাঁ,
মুভিতে যে মুভির প্রথম অংশে যেটা দেখছো, ফেয়ার ইজ ফাউল এন্ড ফাউল ইজ ফেয়ার, হ্যাঁ, হোভার থ্রু দি ফগ এন্ড ফিল দ্য এয়ার। ওকে, তো ভালো মোদের মন্দ, মন্দ মোদের ভালো, অর্থাৎ এই একটা গান গাচ্ছিল আর কি। কারা গান গাইতেছিল বলো তো? গানটা কি? তিন ডাইনি ডাইনি। Three হ্যাঁ হ্যাঁ, witches. ওই যে থ্রি উইচেস, এই যে তিন ডাইনি আর কি, হ্যাঁ, এরা গানটা গাইতেছিল। আবার বলো, গানটা কি গাচ্ছিল? Three witches. Three গানটা witches. কি? গানটা কি গাইতেছিল? Fair is Fair is foul, foul, foul fair is is fair. foul, foul is fair. হুম Fair is foul and foul is fair. হুম When shall we see it again? In thunder, lightning, or in rain? ওকে, হ্যাঁ, এরকম কিছু একটা ছিল। মনে রাখবো, অভিনয় তো প্রচুর অভিনয় হয়েছে এগুলা নিয়ে, মানে ধরো এগুলা কিন্তু অরিজিনাল ভার্সন তুমি পাইবে না, কতবার যে মঞ্চস্থ হয়েছে। কারণ পৃথিবীর সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়েছে কার নাটক বলো তো? Shakespeare. উইলিয়াম শেক্সপিয়ারের নাটক, সহজ বিষয়। তো অনেক অসংখ্য ভার্সন, আর মঞ্চ নাটকের তো এগুলা কোনো হদিস নেই, কত যে হয়েছে। বাংলাদেশেও যদি বলো যে কোন ইংলিশ রাইটারের নাটক সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়েছে, তুমিও তো কি বলো? হ্যামলেটে তো অসংখ্যবার বাংলাদেশে মঞ্চস্থ হয়েছে। তো ডান্সিং, তিন ডাইনি দে ওয়ার ডান্সিং এন্ড সিঙ্গিং, বুঝছো কিনা? অর্থাৎ এই যে নরওয়ে, স্কটল্যান্ড, আমরা জানি, দেখো লেখা আছে যে যখন ম্যাকবেথ স্কটল্যান্ড রাজা, মানে নাটকের শুরুতে স্কটল্যান্ডকে কোন দেশের সাথে যুদ্ধ করতে দেখা যায় বলো? England. না, Norway. নরওয়ে স্যার। নরওয়ে, বুঝছো? নরওয়ের সাথে যুদ্ধরত দেখা যায়। তো এই যে নরওয়ে, দেখো ইংল্যান্ড, স্কটল্যান্ড আর নরওয়ে, এই যে স্কটল্যান্ড আর নরওয়ে, ওকে। তো স্কটল্যান্ড আর নরওয়ে, নরওয়ে আর কি বলো স্কটল্যান্ড, এই যে যুদ্ধ চলতেছিল, হ্যাঁ। আচ্ছা, তোমরা কি কি মনে করতে পারো নরওয়ের একজন বিখ্যাত সাহিত্যিকের নাম আমরা পড়বো, ওনার নামটা কি কি আমি একদিন বলছিলাম, বলো তো? বলতে পারবা? হেনরিক ইবসেন, এডলস হাউস লেখা, বাংলা অনুবাদ করছিল নোরা, বাংলা অনুবাদে নোরা নামে অনুবাদটা করা আর কি, হ্যাঁ। হেনরিক ইবসেন, বলো কি নাম? Henrik Ibsen. ওকে। তো এই নরওয়ে স্কটল্যান্ড যুদ্ধরত অবস্থায় আমরা কোন একটা দেখি যে দেশের প্রান্ত সীমায় আমরা দেখি যে ম্যাকবেথ রাজ দরবারে যাচ্ছিলেন, এমন একটা পরিস্থিতি আর কি, বা দেশের মধ্যে ফিরছেন, রাজধানীতে ফিরছেন, এমন একটা পরিস্থিতি, তিন ডাইনির সাথে দেখা। দে ওয়ার ডান্সিং এন্ড সিঙ্গিং, তারা গান গাইতেছিল আর নাচতেছিল। বলো কি গান গাইতেছিল, কি গান গাচ্ছিল? Fair is foul, foul is fair. ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দি ফগ এন্ড ফিল দি এয়ার। এটা, এটাই ম্যাকবেথের প্রথম লাইন, হ্যাঁ। ফেয়ার ইজ ফাউল, ফারিদুল ইসলাম, লাল দাগ থাকলে, হ্যাঁ, ফেয়ার, হ্যাঁ, ওকে। তাহলে এটা তো প্রথমে বলবো যে তাহলে ম্যাকবেথ কেন, শেক্সপিয়ার কেন এই লাইনটা ব্যবহার করেছেন, শেক্সপিয়ার কেন ডাইনিদের কথা নিয়ে আসছেন? তাহলে এটার ব্যাখ্যাটা হলো, উইলিয়াম শেক্সপিয়ারকে তো আমরা বলছি পয়েট অফ হিউম্যান নেচার, তাই বলছি না, পয়েট অফ হিউম্যান নেচার। তাহলে এখানে ভূত প্রেতের গল্প কি মানুষের গল্প? হ্যাঁ, আসলে এই ডাইনিরা আসলে মানুষের কোনো ক্ষতি করতে পারে না যখন কোনো মানুষের মধ্যে সে ভর না করতে পারে। তো আসলে তিন ডাইনি তেমন কিছু করতে পারে না। দেখবা যে আমরা সব এই ভর, ডাইনিদের প্রভাব এসব ভর করবে কার উপরে বলো? লেডি ম্যাকবেথের উপরে। এই জন্য লেডি ম্যাকবেথকে কি বলা হয়, কি বলতো? লেডি ম্যাকবেথকে কি বলা হয়? Super witch.
সুপার উইচ বা ফোর্থ উইচ বলা হয় তাকেও, সে একটা উইচের ভূমিকা নিচ্ছে। হ্যাঁ, ওকে, সুপার উইচ, ফোর্থ উইচ বলা হয়। হ্যাঁ, ওকে। তারপরে তোমার আমরা উম ও তো এইখন তো এটা কিন্তু একেবারে ওই যে পয়েন্ট অফ হিউম্যান নেচার দেখো। হ্যাঁ, ওই যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, ভালো মন্দ। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা অধিকাংশ প্রায় সময় যে আমাদের খারাপ খবর শুনলে ভালো লাগে, ভালো খবর শুনলে খারাপ লাগে। ওই যে আমি একদিন ক্লাসের মধ্যে বলছিলাম তোমাদের এটা লাইনটাই না, যে বন্ধু, 3 ইডিয়টস এর মধ্যে আছে না, বন্ধু ফেল করলে কি ভালো লাগে কিন্তু স্যার কষ্ট লাগে, কিন্তু বন্ধু আমার চেয়ে ভালো করলে অনেক আরো কষ্ট বেশি, লাগে। আরো বেশি খারাপ লাগে, তাই না? হ্যাঁ। তো এটাই হলো, দেখো যে তুমি অন্যের ধরো, এটা বুঝবা কখন, ধরো তুমি আর তোমার বন্ধু দুজনের মধ্যে কেউ যদি একজন ধরো প্রিলিমিনারি ফেল করে, তাহলে অবশ্যই খারাপ লাগে। আমি প্রিলি ফেল করছি, সেও প্রিলি ফেল করছে, নো প্রবলেম। কিন্তু সে প্রিলি পাস করছে, একই সাথে পড়াশোনা করে, আমি প্রিলি ফেল করছি, বলো তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? শত্রু। খারাপ লাগে স্যার। খারাপ লাগে খুব ভীষণ। হ্যাঁ, হোয়েন ডু আই রিকগনাইজ, এটা এই জন্য বলছে যে হোয়েন ডু আই রিকগনাইজ এ গুড ম্যান, আমি কখন আমি নিজের মনে করবো যে আমি অনেক মহৎ মনের মানুষ, অন্যের সুখবর শুনলে যদি দেখি যে আমার ভালো স্যার লাগে। বুঝতেছি স্যার, এটা ভালো না স্যার, মনের অজান্তে এরকম হয়ে যায় স্যার, কি কিচ্ছু করার নেই, হ্যাঁ, কিচ্ছু করার নেই, এটা একেবারে প্রচন্ড রকমের মানুষের মধ্যে, যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। তোমার সুখবর শোনার মতো শক্তি খুব কম মানুষেরই আছে, বুঝছো কিনা? আমাদের আছে, আমাদের একটা স্বার্থ হলে তুমি ইয়ে হইলে আমাদের অনেক লাভ। কিন্তু তোমার কাছের অনেক মানুষই মুখে মার হাবা বলবে, আর অন্তরে জ্বইলে পুরা ছারখার হয়ে যাবে। ওকে, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এই কথাটা স্যার এই অস্বীকার করার জ্বলার বিষয়টাই সবার হ্যাঁ, শোনো, আমি এই মনে রাখবা, ওই সূরা না, আমি আগে সূরা নাস এবং ফালাক, জানো কি সূরা নাস এবং ফালাক? জি স্যার। নজর না অ- লাগানো। অর্থ সহ পড়বা। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের মনের খান্নাসের কুমন্ত্রণা থেকে, বুঝছো কিনা? তো এই মানুষের ভিতরে দেখবে যে তোমার জন্য সে তোমার ভালো কিছু হোক, এটা অনেকেই অনেকেই মানে নিতে পারে না, চায়ও না। ওকে, তাহলে বলো ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। ওই যে আমি বলছি, শেক্সপিয়রের কোনো কথাই ওই 400 বছর আগের কোন ব্যক্তির কথা না, কোন চরিত্রও 400 বছর আগের কোনো ভৌতিক বা কোনো ব্যক্তি না। প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু এই 3 উইচেস এর প্রভাব আছে। এই যে ডাইনিদের মনে যেই ভাবনাটা, ওরা মানুষের অনিষ্ট দেখলে ভালো লাগে, আর মানুষের খারাপ খবর শুনলে, ভালো খবর শুনলে এদের অস্বস্তি লাগে। এটা হলো ডাইনিদের স্বভাব, বুঝছো কিনা? আর এই ডাইনি বৃত্তি আমাদের কম বেশি সবার মনের মধ্যেই আছে। ওকে, এবার শোনো, এবার ওই ডাইনি তিনটা, এবার এবার ওই ম্যাকবেথ কি করতেছে, ম্যাকবেথ যাচ্ছিল কোথা থেকে, ম্যাকবেথ যাচ্ছে এর মধ্যে 3 ডাইনি দাঁড়াইছিল। 3 ডাইনি ম্যাকবেথের সামনে দাঁড়ায় ম্যাকবেথকে 3টা ভবিষ্যৎবাণী করছে। ভবিষ্যৎবাণী 3টা কি? ওয়ান, দ্য ম্যাকবেথ, ইউ উইল বি দ্য কিং অফ কডর, কিং অফ গ্লামিস, মানে গভর্নর, মানে আর্ল অফ গ্লামিস, এরকম আর কি, যে তুমি আর্লের গভর্নর হবে, গ্লামিসের গভর্নর হবে, দেন কিং হেয়ার আফটার, এবং স্কটল্যান্ডের রাজা হয়ে যাবে। কোনটা ভবিষ্যৎবাণী? অর্থাৎ তিনি বললেন যে তুমি রাজশাহীর মেয়র হবে, তুমি কুমিল্লার মেয়র হবে, তুমি নারায়ণগঞ্জেরও মেয়র হবে, এবং তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই কথাটা বললে যেরকম বোঝায়। তো ম্যাকবেথ বললো যে তাহলে, হ্যাঁ, এই কথা 3টা ভবিষ্যৎবাণী শুই না, ম্যাকবেথ যখন ফিরছিলেন রাজধানীর দিকে, তখন তার প্রতিমধ্যে 2টা ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার সুসংবাদ পান। 2টা ভবিষ্যৎবাণী কোথা কি? থেকে ফিরতেছিলেন? ধরো দেশের প্রান্ত সীমা থেকে রাজধানীর দিকে ফিরতেছে আর কি, ওই যে যুদ্ধরত ছিল তো। আচ্ছা, তো এর মধ্যে ফিরছেন, হ্যাঁ, বাড়ির দিকে ফিরতেছেন। তো এর মধ্যে তোমার 3টা ভবিষ্যৎবাণী, 2টা ভবিষ্যৎবাণী মিলে গেছে কি? তিনি প্রতিমধ্যে শুনতে পাইলেন যে কডরের গভর্নর, একজন গভর্নর বিশ্বাসঘাতকতা করার কারণে রাজা তাকে
আম, বরখাস্ত করে ম্যাকবেথকে স্থলাভিষিক্ত করছেন, আরেকজন মারা যাওয়ার কারণে সেখানেও ম্যাকবেথকে স্থলাভিষিক্ত করছেন। অর্থাৎ দুইটা ভবিষ্যৎবাণী রাস্তার মধ্যে মিলে গেছে, আর একটা মিলার কোনো সুযোগ সম্ভাবনা তিনি খুঁজে পান না। আর একটা কি বলতো? রাজা স্কটল্যান্ডের হবে। রাজা প্রধানমন্ত্রী। হন। রাজা কিভাবে হ্যাঁ, হবেন? কারণ রাজা মারা গেলে রাজার ছেলে আছে কিনা, সে হবে রাজার ছেলে। হ্যাঁ, শেখ হাসিনা মারা গেলে সজীব ওয়াজেদ জয় আছে, আবার খালেদা জিয়া মারা গেলে কি আছে বলো, তারেক রহমান আছে, তাই না? তাহলে অন্য কেউ সেনাপতি কিভাবে রাজা হয়, এরকম আর কি। এই কথা ভাবতে ভাবতে সে বাসার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে বলল যে, তার স্ত্রীর সাথে বললো যে, শোনো, তিনটা ভবিষ্যৎবাণী ছিল, এর মধ্যে দুইটা রাস্তার মধ্যে মিলে গেছে, আর একটা মিলার কোনো সুযোগ পাই না। কই, কি সেটা? বললো যে, আমি নাকি স্কটল্যান্ড রাজা হব। তখন লেডি ম্যাকবেথ বললেন যে, তাই নাকি? এই কথা কি ডাইনিরা বলছে? ঠিক আছে কিনা? বলছে, অবশ্যই বলছে। বলছে যে, তাহলে আই অলসো সার্টিফাই, আমি তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি অবশ্যই কি হবে বলো, স্কটল্যান্ডের রাজা হবে। কেন? কারণ হলো লেডি ম্যাকবেথ ওয়াজ দা, কি বলো, সুপার উইচ। কিভাবে রাজা হব? তুমি রাজা হলে আমি হব, কি বলো, রানী। রাজা কিভাবে হবো? বললো যে, আমরা রাজা তো আমাদের বাসায় আসতেই চাই, আসবো আর দাওয়াত টাওয়াত করে আনবো, আইনা দাঁড়ে মাইরা ফেলবো, রাষ্ট্র দখল করে ফেলবা, শর্টকাট হয়ে। ম্যাকবেথ চিৎকার করে উঠলেন, নাউজুবিল্লাহ টাউজুবিল্লাহ বলে উঠলেন, বললেন যে, ছি ছি ছি, কি বললা এগুলা কথা। হ্যাঁ, রাগান্বিত হয়ে গেছেন। তারপরে এইভাবে করে দেখবা যে অনেকগুলা চ্যাপ্টার, পৃষ্ঠার পর পৃষ্ঠা শেক্সপিয়র বাদানুবাদে শেষ করছেন। না ধুর, না, অসম্ভব, কি বলে এগুলা। অবশেষে আমরা দেখি যে ম্যাকবেথ হ্যাজ বিন ব্যাডলি কনভিন্সড বাই দ্য কার্টেইন লেকচার অফ হিজ ওয়াইফ। কার্টেইন লেকচার বুঝছো কিনা? না স্যার। কার্টেইন লেকচার, কার্টেইন মানে কি? পর্দা। লেখা রাখো, কার্টেইন লেকচার। কে বলতে পারবে কিনা কার্টেইন লেকচার মানে কি? হ্যাঁ, মিনিংটা কি স্যার কার্টেন? দা দা লেকচার হুইচ ইজ গিভেন আন্ডার কার্টেইন। কার্টেইনের নিচে যে, মশারির নিচে যে পরামর্শ দেওয়া হয়, এটাকে বলা হয় কার্টেইন লেকচার। এবার বলো বাংলা অর্থ, নারী বিদ্বেষী অর্থ আসবে, বলো কি? ছলনা। স্ত্রীর কুপরামর্শ। ইংলিশে বলা হয়, কি বলে এটাকে, কার্টেইন লেকচার। ম্যাকবেথকে কাপুরুষ টাপুরুষ বইলা তাকে বিয়ে করা হয়েছে, বলছে যে এত এত বড় সাহস নাই, দেশের দায়িত্ব নেই, আর এইভাবে করে তাকে ইনস্টিগেট করছে। শেষে ম্যাকবেথ রাজি হইলেন, খুব মনোযোগ দিয়ে শোনো। ম্যাকবেথ রাজি হলেন। এবার ব্লু প্রিন্ট, নকশা সাজানো হচ্ছে। কি? রাজা কি করবেন? ব্লু প্রিন্টে কি, রাজা তো এমনি আসতেছেন, রাজার দাওয়াত করে নিয়ে আসবেন, রাজারে ঘুমের ওষুধ খাওয়াবেন। রাজা যে রুমে শুবে, রাজার যে রুমে ঘুমাবে, প্রহরীদেরকে ঘুমের ওষুধ খাওয়ানো হবে। প্রহরীরা ঘুমায় থাকবে, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ যাই রাজারে হত্যা করবে, হত্যা করে গায়ের মধ্যে, প্রহরীদের গায়ে কি করবে, বড় রক্তের দাগ মাখিয়ে দেবে, রক্ত ছুপ ছুপ করে দাগ রক্ত দিয়ে দেবে। ম্যাকবেথ প্রহরীদেরকে হত্যা করে ফেলবে, আর সকালবেলা প্রমাণ করবে, বলবে যে প্রহরীরা রাজাকে হত্যা করছিল, আর ম্যাকবেথ রাগের বসে কাকে হত্যা করছেন বলো? প্রহরীদের। প্রহরীদেরকে। ওকে। তো রাজা দেখবা যে ইয়াতে আসছেন, উম, কোথায় আসলেন? তো যেই পরিকল্পনা অনুযায়ী সব ঠিক আছে, রাজা আসলেন। রাজা কোথায় আসছেন? রাজা ম্যাকবেথ। ম্যাকবেথের বাসায় আসছেন। আসার পরে মুভি দেখলে বুঝবা, একদম একদম বিউগলের একটা করুণ সুর। লেডি ম্যাকবেথ এসে অভিবাদন জানাচ্ছে। রাজা লেডি ম্যাকবেথের মাথায় হাত বুলাই দিলেন, মাই হোস্টেস, মাই ডটার, বুঝছো কিনা, মাই কুইন, এরকম কিছু বললেন, যে আমার রানী, আমার কন্যা, এরকম কিছু বলে বললেন যে, তো এটা যখন রাজা যখন তার স্নেহের পরশ লেডি ম্যাকবেথের মাথায় বুলাচ্ছেন, তখন আমাদের সবার মাথায় তোমার মগজে ঢুকে গেছে, লেডি ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষার যে বরফ, এটা মনে হয় গলে গেল, এটা মনে হয় একদম মেল্ট হয়ে গেল। হুম। এখন মনে হচ্ছে তার পরিকল্পনা দূরে সরে আসছে। কিন্তু মনে রাখবা যে মানুষের ভেতরে যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটা কখনোই এরকম, যদি যদি হীন উচ্চাকাঙ্ক্ষা থাকে, এটা সে কখনো দমন করতে পারে না। দাঁড়াও একটু বলতেছি। তারপরে লেডি ম্যাকবেথ খাওয়াইলেন। হ্যাঁ, তার বরফ গলল না, হৃদয়ের পাষাণটা রয়ে গেল। তারপরে সে লেডি ম্যাকবেথ দুইজন মিলে
রাজা তো খাওয়া দাওয়ার পরে ঘুমাইছেন, ঘুমাইলেন, প্রহরীদেরকে তো ঘুমের ওষুধ খাওয়াই দেওয়া হইলো। তারপরে লেডি ম্যাকবেথ যে গলা কেটে হত্যা করছেন, ম্যাকবেথ হত্যা করছে, লেডি ম্যাকবেথ ছিল, হত্যা করে দিছে এক দৌড়, বুঝছো কিনা? কোথায় ম্যাকবেথ দূরে কোথায় ড্রয়িং রুমে এসে বসে আছে, হাঁফাচ্ছে। আর লেডি ম্যাকবেথ নিজের হাতে রক্তটা কার গায়ে মাখাই দেয় বলো তো একটু? প্রহরীদের। প্রহরীদের গায়ে, প্রহরীদের গায়ে আর মাখাই দেয়। হত্যাটা করলো কে, লেডি ম্যাকবেথ না ম্যাকবেথ হত্যা করছে, ম্যাকবেথ হত্যা করছে মনে রাখবা, ঠিক আছে? আর রক্তটা মাখাই দেয় কে বলো? লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ? এরপরে লেডি ম্যাকবেথ আইসা দেখতেছে যে তার হাজবেন্ডের চেহারা একদম ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেছে। তখন তিনি বললেন, লাইনটা বলো। Your face is a Face book is a book where men may read where strange men matters. read strange হে matters. আমার প্রিয় স্বামী, হে আমার রাজা, আপনার চেহারা একটা বইয়ের মতো, আপনাকে দেখলেই মনে হয় খুনি, আপনি একটা অপরাধীর চেহারা আপনার মধ্যে ফুটে উঠেছে, ঠিক আছে? আপনি বিবর্ণ। তাহলে পরামর্শ দিলেন, বলো, লুক লাইক এন ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট। ওই যে একেবারে নিষ্পাপ ফুলের মতো তাকান, আপনি এমন একটা বেশভূষা নেন, দরবেশের বেশভূষা নিবেন, একদম আল্লাহর ওলি, আর শেয়ার বাজারে আপনি তছনছ করে ফেলবেন। তো এরকম আর কি, বুঝছো কিনা? তো উম, উম, আপনি কি করবেন, একেবারে দেখবো যে অধিকাংশ ক্ষেত্রেই দেখবা মানুষ উম অনেক ক্ষেত্রেই মানুষ প্রতারণার জন্য এই সাধুর কি নাই বলো, পোশাক নেয়। এই দেখবা যে ওই যে বাংলাদেশে কয়েকদিন আগে কি টাকা পয়সা নিয়ে একটা, ওই যে উম টাকা পয়সা উঠানো নিয়ে একটা ছলনার ইয়ে করছে না, দেখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে মরিয়ম মান্নানের মতো ঘটনা। আবার ধরো এই ওই যে হ্যাঁ স্যার, মেয়ের বিয়ের জন্য টাকা নিয়েছিল। এরপরে লুক লাইক এন ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বিদ, তোমার ওই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ড্রাইভার ছিল, ওনার নাম হলো মালিক। ওনার চেহারা টেহারা দেখলে দেখবা যে নুরানি চেহারা, একদম পুরা পাগড়ি টাগড়ি মাথায়, হ্যাঁ, কিন্তু উনি কোটি কোটি টাকা হাতায় নিয়ে গেছেন। লুক লাইক এন ইনোসেন্ট ফ্লাওয়ার। বরিশাল পিরোজপুরে বাড়ি, এমন কেউ আছো কিনা? স্যার পিকে হালদার স্যার। পিকে হালদার তো আছে, পিকে আরো হালদার। আছে, পিকে হালদার ছাড়াও আছে ইহসান, না ইহসান গ্রুপ, কেউ শুনোনি তোমরা কখনো? হ্যাঁ স্যার, এহসান গ্রুপ, ওই কয়েকজন হুজুরে হ্যাঁ, কত মানুষ যে সর্বশান্ত হয়ে গেছে, কোটি লুক লাইক এন ইনোসেন্ট ফ্লাওয়ার, এহসান গ্রুপ, বুঝছো কিনা? বাট বিদ আ সার্পেন্ট আন্ডার ইট। এটা হলো মানে অপরাধের এই যে একটা মানে মুখোশটা কিভাবে ইয়ে করে। তাহলে লেডি ম্যাকবেথ বললেন যে এইভাবে থাকো, কিন্তু এইভাবে এসে ইয়ে করবা। তারপরে এখন কি করছে শুনো, ম্যাকবেথ লেডি ম্যাকবেথ দুইজন মিলা তারপরে ম্যাকবেথ ও শোনো, ম্যাকবেথের ইশারা দিল যে এই প্রহরীরা রয়ে গেছে, ম্যাকবেথ দূরে যে প্রহরীদেরকে হত্যা করে ফেলছেন। মনে রাখবে একটা বিষয়, শেক্সপিয়ার এখানে কত পরতে পরতে সাইকোলজি ঢুকাইছেন। প্রথমবার রাজাকে হত্যা করার ক্ষেত্রে ম্যাকবেথকে অনেক বেশি মোটিভেট করা লাগছে, কিন্তু প্রহরীদেরকে হত্যা করার ব্যাপারে আর কোনো মোটিভেশন দেয়া লাগে নাই। শেক্সপিয়ার দেখাই দিলেন যে প্রথম অপরাধ করতে মানুষের সময় নেয়, পরবর্তীতে সে ধীরে ধীরে ক্রমশ অপরাধী হয়ে ওঠে। কথা বলছো কিনা? প্রথম অপরাধটা সংগঠন করানোর পরে সে ধীরে ধীরে অপরাধের স্বাদ বুঝে, এবং একটা অপরাধ ঢাকার জন্য সে অবলীলায় অনেক অসংখ্য অপরাধ করতে পারে। লুক লাইক এন ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট। ওকে, তারপরে ওকে, আচ্ছা এখন দেখবো যে তোমার ওই যে একটু এর মধ্যে একটু পেছনে দিয়ে বলি, এই যে লেডি ম্যাকবেথের যে স্কাই টাচিং অ্যাম্বিশন, যে রাজা যখন তার মাথায় এসে হাত বুলাইছে তখন কিন্তু তার হৃদয় গলে নেই, এই চিত্র তোমার একদমই সমাজে অ্যাভেলেবেল। আমি বলি তোমারে, দেখবা যে এই বিভিন্ন ক্রাইম নিউজ গুলাতে দেখলে দেখবা যে আমি বাংলাদেশে থাকাকালীন সময় 2020-21 সালের দিকে উম তোমার এই যে ছেলেটার নাম, একটা বাচ্চা ছেলে আর কি, হ্যাঁ, ওই ছেলেটারে বাবা নিয়ে ঘুমাইছিল, ঘুমানোর পরে রাত 12টার সময় বাবা ওই বাচ্চাটাকে
ঘুম থেকে উঠাইয়া বনের মধ্যে নিয়ে যায়। নেয়ার পরে ওর সাঙ্গ পাঙ্গ সবাই নিয়া বাবার যে নিজের পুত্ররে, বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের ঘটনা, নির্মম ভাবে হত্যা করছে। হত্যা করার পরে তারপরে কি করছে তোমার, এসে নিরিবিলি একদম কান টান নাক টাক কাইটা বিবর্ণ ভাবে হত্যা করছে। ওই ছেলেটার নাম ভুলে গেছি আমি। তারপরে এসে সুন্দর করে শুয়ে আছে, আর পেটের মধ্যে একটা ছুরি ঢুকাই দিয়ে ছুরিটার মধ্যে নাম লেখা ছিল সুলেমান। তারপরে এরপরে এসে ঘুমাই দিয়েছে। তারপরে সকালবেলা ওইটা চিৎকার চেঁচামেচি, কোথায় ছেলে নাই। তারপরে ছেলের পাওয়া গেছে ওইখানে এই অবস্থায়। কে হত্যা করছে? ছুরির মধ্যে লেখা সুলেমান। অর্থাৎ প্রতিপক্ষরে ফাঁসানোর জন্য নিজের ছেলেকে এই কাজটা করছেন। দেখো তো জি এরকম স্যার, ধরনের। দেখছি এটা। এটা হলো তোর নামটা স্যার ভুলে গেছি। শুনছি স্যার এটা। হুম, স্যার পিবিআই তদন্তে পরবর্তীতে বেড়ে আসছে সবকিছু। হ্যাঁ এভেলেবেল। নিজের কন্যারে হত্যা করছে, এরকম ধরনের মাকে হত্যা করছে, এরকম ধরনের ঘটনা। তাহলে কি ঘটনা? ওই যে লুক লাইক এন, ওই যে এই যে লেডি ম্যাকবেথের যে স্কাই টাচিং অ্যাম্বিশন, দেখছো? ওকে। তারপরে এখন দুইজনে রাজা রাজা হয়ে গেলেন। হওয়ার পরে লেডি ম্যাকবেথের একটাই প্রবলেম। কি প্রবলেম? সারাক্ষণ সে একটাই বিলাপ করে। বিলাপ কি? বিলাপটার লাইনটা বলো, বিলাপের লাইনটা বলো। স্যার তখন স্যার ওই হিয়ার ইজ দ্য ডানকানের স্যার স্মেল অফ ছেলেটা কোথায় ব্লাড। হ্যালুসিনেশন। এরকম। হ্যালুসিনেশন কি? হ্যালুসিনেশন লাইনটা বলো। হ্যালুসিনেশন লাইনটা বলো। ভ্রম। সে সবসময় হাতের মধ্যে রক্তের ঘ্রাণ পেত। বলো, হিয়ার ইজ স্টিল দ্য স্মেল অফ ব্লাড। All the All the perfumes perfumes. of Arabia will not sweeten this little hand. হ্যাঁ, তিনি লেডি ম্যাকবেথ যেখানে যায় তার একটা পাগলামি বিভ্রাট তৈরি হয়েছে যে হিয়ার ইজ দ্য স্মেল অফ ব্লাড, স্টিল দ্য স্মেল অফ ব্লাড। একদম সবসময় হাতের মধ্যে রক্তের ঘ্রাণ দেখি। অল দ্য পারফিউমস অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এবার বলো, সমগ্র আরব জাহানের সুবাস এই হাতকে সুবাসিত করতে পারবে না। এটা হাইপারবলের উদাহরণ। বলো কিসের উদাহরণ? হাইপার। হোয়াট ডু ইউ মিন বাই হাইপারবল? একটা লিটারি টার্ম আমরা পড়তেছি। যখন বাস্তবের চেয়ে অধিক বেশি অতিরঞ্জন করে বলা হয়, এটাকে বলা হয় হাইপারবল। বলো কি বলা হয়? বাস্তবের চেয়ে বেশি রঞ্জিত অতিরঞ্জিত করা করে হয়। বলা। বাস্তবের চেয়ে বেশি অতিরঞ্জন করে যদি বলা হয়, এটার নাম কি বলো? হাইপারবল। হাইপারবল। যেমন ধরো আমরা মানে ধরো কি বলি, হিজ আমার মনে হয় যে আকাশ ভেঙে, আসমান ভেঙে পড়া, আকাশ ভেঙে পড়া। আসলে কি আকাশ ভেঙে পড়ছে? না হ্যাঁ, স্যার। সামনে দেখবো যে এই যেমন হ্যামলেট দ্বারা একটু হাইপারবলে একটা উদাহরণ সামনে পড়াবো। হ্যামলেট তো ওফেলিয়াকে ভালোবাসতো, কিন্তু উদাসীন প্রেমিক তো, তার কারণেই তো ওফেলিয়া বলতে গেলে আত্মহত্যা করছে, উদাসীনতার কারণে। তার প্রেমিকার মৃত্যুর পর হ্যামলেটের সাথে দেখা হয়েছে লেয়ার্টেস, মানে ওফেলিয়ার ভাইয়ের সাথে। এক কনভারসেশনে হ্যামলেট বললেন, আই লাভ ওফেলিয়া, আমি তোমার বোন ওফেলিয়াকে ভালোবাসতাম। বুঝছো কিনা? কে কাকে বলতেছে বলো তো? হ্যামলেট কাকে বলতেছে? Leates. I loved Ophelia. 40,000 brothers with all their quantity of love could not make up my sum. তোমার মতো 40,000 ভাইয়ের ভালোবাসা এক পাল্লায় তুলে দিলে আমার ভালোবাসার সমান হবে না। বুঝছো কিনা? হোয়াট উইল দাও ডু ফর হার? তুমি তোমার বোনের জন্য কি করছো? আমিও তেমন কিছু করি নাই, কিন্তু আমার করার নিয়ত ছিল। বুঝছো বিষয়টা? এটা এই যে তোমার মতো 40,000 ভাই, এটা কি বলো খুব অতিরঞ্জন কিনা? স্যার হাইপারবল। বাস্তবের চেয়ে অনেক বেশি পরিমাণে অতিরঞ্জিত করে বললে এটার নাম কি বলো? হাইপারবল। তাহলে এই Hyperbole. ছোট্ট হাতকে সমগ্র আরব জাহান, ইয়েমেন, কাতার, হ্যাঁ, সৌদি আরব, এই সব দেশের মধ্যপ্রাচ্যের সুবাস এই হাতের মধ্যে মাখাই দিলে এটার নাম কি বলো? হাইপারবল। তো এইখানে শেক্সপিয়র, এই লাইনটা শেক্সপিয়রের মানে একদম মানে সবচেয়ে বেশি বহুল আলোচিত কোটেশন গুলার মধ্যে এটা একটা। যে এখানে শেক্সপিয়র দুইটা সাইকোলজি উপস্থাপন করছেন, যে দেয়ার আর টু টাইপস অফ হেল। বলো নরক কয় ধরনের? স্যার দুই ধরনের। কি কি? স্যার মানসিক, শারীরিক। একটা হলো ফিজিক্যাল, আর একটা হলো কি বলো? মেন্টাল। এখন বলো কোনটা বেশি কষ্টের? স্যার মানসিক। মেন্টাল। স্যার মেন্টাল। মেন্টাল। কারণ ধরো ফিজিক্যাল হেলের মধ্যে থাকলে চিমটা দিলে দেখা ব্যথা পায়, তাই না?
আগুনের ছেঁকা দিলে মানুষ চিৎকার করে ওঠে, কিন্তু মেন্টাল হেলে যারা থাকে তারা ট্রেনের নিচে ঝাঁপ দেয়, তারপরে কি বলো এই যে গায়ের মধ্যে আগুন ধরাই দিচ্ছে, তাই না? এরকম ঘটনা ঘটে না? এরপরে জি কি বলো, স্যার, অহরহ স্যার। হ্যাঁ এরপরে ব্লেড দিয়া দেখবে যে এই মেন্টাল হেলথ থাকলে দেখবে ব্লেড, এরপরে আগরবাতি এগুলা দিয়া মানুষের বিভিন্ন শরীরে অমুক তমুকের নাম লিখে, এরকম ঘটনা দেখছো কিনা? এখানে চেক করলে দেখবো যে কারো না কারো পাওয়া যেতে পারে। দেখবো যে আমি দেখছি যে আমার এক পরিচিত এক ভাই আগরবাতি দিয়ে হাতের মধ্যে ইয়ার নাম লিখছে, অমুক তমুকের নাম লিখছে, এটা প্লাস ওইটা। এটা এক ধরনের কি বলো তীব্র অসহ্য যন্ত্রণা, তাই না? মনোবেদনা। ওকে, হুম, স্যার ওকে। ম্যালকমের স্যার কি হয়েছিল কোন স্যার? ম্যালকম। দাঁড়াও, শেষে বলতেছি ম্যালকমটা কি হয়েছে। হ্যাঁ, তারপর একদম একদম যুদ্ধের শেষ অংশে আমরা স্যার ম্যালকমকে এই পাবো। স্পিচটা কি লেডি ম্যাকবেথ, তাই না? আচ্ছা, তাহলে এটা ম্যাকবেথ নাটকে পরীক্ষায় কিন্তু মনে রাখবা, আমরা কিন্তু এটা অনেকেই ম্যাসাকার ঘটাই ফেলছে। উম আহ, এটা ঘটনাটা কোথায় ঘটছে? এটা এটা স্কটল্যান্ডে। উক্তিটা কার? লেডি ম্যাকবেথ, কিন্তু নাটকটা কিসে লেডি বলে ম্যাকবেথ? তাহলে যদি বলে এটা কার উক্তি, তাহলে কি আমরা ম্যাকবেথের বলবো না লেডি ম্যাকবেথের বলবো? লেডি লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ, কথা বুঝছো কিনা? তাহলে হেয়ার, হ্যাঁ এটা লেডি ম্যাকবেথ উক্তি। তাহলে হেয়ার ইজ স্টিল দ্য স্মেল অফ ব্লাড স্টিল, তাহলে আমি এখানে তাহলে ল্যামেন্টেশন অফ লেডি ম্যাকবেথ। ল্যামেন্টেশন স্যার কি? কান্না, ক্রন্দন, সবসময় এটা নিয়ে বিলাপ করতো যে আরে আমি তো হাতের মধ্যে, ও সে সবসময় একটা এই যে এই যে ক্রিমিনাল সাইকোলজি মনে রাখবা, যে অপরাধ করার পরে এইখান থেকে একটা মজার বিষয় বলে, লেডি ম্যাকবেথের ম্যাকবেথ থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বের কিংবদন্তি ঔপন্যাসিক, ওনার নাম হলো ফিউদর দস্তয়েভস্কি। কি নাম বললাম? ফিউদর দস্তয়েভস্কি একটা বিখ্যাত উপন্যাস লিখছেন, ক্রাইম এন্ড পানিশমেন্ট। বলো কি? ক্রাইম এন্ড পানিশমেন্ট। ক্রাইম নেভার গোজ উইদাউট পানিশমেন্ট। বলো যে তাহলে এক তো বড় বড় অপরাধী তো শাস্তি পায় না কেন? বলছে যে লেডি ম্যাকবেথের দিকে তাকাও। বললো যে এরকম বড় বড় লেডি ম্যাকবেথের কোনো কিছুর অভাব নাই, ইংল্যান্ডের স্কটল্যান্ডের সব অসংখ্য তার পরিচারিকা, খাবার দাবার কোনো কিছুরই অভাব নাই, তারপরেও সে কেন কষ্টে আছে, সে কেন নরকে আছে? শেক্সপিয়ার দেখালেন যে সে মানসিক মেন্টাল শান্তি হেলে আছে, নাই স্যার। তার মনের মধ্যে শান্তি ছিল না। হেয়ার ইজ দ্য স্মেল অফ ব্লাড স্টিল। বললো যে তারা তাদের সবকিছু থাকবে, কিন্তু থাকবে না ইনার পিচ, মনের মধ্যে থাকবে না। তাহলে মনে রাখবা যে ওই যে, এবং তোমার বলে আর কি, কবর রাজাব সম্পর্কে ধারণা আছে কিনা? কবর রাজাব, জি স্যার। জি স্যার। কবর রাজাব মানে হলো, কবর রাজাব সম্পর্কে কি, কবর কি ধরো, কবর রাজাবের যেই বাস্তব ইয়াটা, রাতে আমরা স্বপ্ন দেখি না, এটা কিন্তু লাইক আত্মার উপরে শাস্তিটা হয়তো। স্বপ্নে দেখবো যে অনেক সময় ভালো স্বপ্ন দেখি, তখন খুব ভালো লাগে না? এটা স্বর্গ। জি স্যার। আবার দেখবো যে খুব প্রশান্তময় স্বপ্ন, এটা কিন্তু এটা হলো ধরো স্বর্গ। স্বর্গ মানে মানুষ যখন মারা যায়, আত্মারা মানে বুঝছো ধরো ঘুমন্ত লেভেলের মধ্যে আছি, ঘুমন্ত লেভেলেও কিন্তু আমরা ধরো ঘুমের মধ্যে কি থাকি, ঘুমের মধ্যে কিন্তু আমরা একটা একটা প্রশান্তি ফিল করি ভালো অনেক সময়, এটা হলো স্বর্গ। আবার দেখবো যে ঘুমের মধ্যে অনেক সময় বীভৎস মারতে আসতেছে, বাঘ কামড়াইতে আসছে, বাঘ দৌড়াচ্ছে, এরকম বিভিন্ন দেখতেছে না, এটা হলো নরক। এই যে নরকের শাস্তি আমরা যে ভোগ করবে, আত্মা এইভাবে ভোগ করবে, কিন্তু মূলত ওই কবরস্থানের মধ্যে নিয়ে কবরের মধ্যে পিটাইতেছে, বিষয়টা আসলে এমন না, এটা ওই আত্মার জগৎ। তো সেম ওই যে ক্রিমিনাল সাইকোলজি স্যার ম্যাকবেথটা। শারীরিক কষ্ট হবে না স্যার? তো কেন ঘুমের মধ্যে যদি ইয়া করতেছো, পিটাইলে কি তোমার শারীরিক কষ্ট বোধ করো না? মানে ওটা শরীরে বোধ না করলে মানে তুমি ফিল করো না এই যে, মানে ধরো চিৎকার করো না প্রচন্ড ভাবে? হ্যাঁ। মানে ঘুমের ওইখানে তো একটা জগৎ তৈরি হয়, মানে একদম লাইক এক স্বপ্নের মতো আর কি। ধরো আমরা যদি স্বর্গে থাকি, আমরা যদি আত্মা প্রশান্ত থাকে, তাহলে ওই যে স্বর্গের এই যে আমরা খুব ভালো থাকবো। আবার যদি আত্মা নরকে থাকে, তখন ওই যে এরকম দৌড়ানি খাবে, মানে মানে ওই কবরস্থানের মধ্যে যে পিটায় না, এরকম না বিষয়টা আর কি। হ্যাঁ, আমি সেটা বুঝলাম। তো ম্যাকবেথের মধ্যে অল দা পারফিউমস অফ অ্যারাবিয়া, মনে রাখবে শেক্সপিয়ারের যদি 5টা কোটেশন তুমি হাতে নাও, সিলেক্ট করো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন নিবা, আর এখান থেকে নিবা ওই যে এটা, অল দা পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। সমগ্র আরব জাহানের সুবাস যদি আমার হাতে মাখায় দেওয়া হয়, আমার হাত থেকে সুবাস বের হবে না। তাহলে বলো যে পৃথিবীতে যত ক্রিমিনাল আছে, অপরাধ করলে সে অপরাধের শাস্তি পেয়ে মারা যাবে, শাস্তি পাওয়ার জন্য তাকে ইট পাটকেল মারতে হবে না, তার ভেতরেই
শাস্তি জেনারেট হবে। সে নরকের মধ্যে থাকবে, মানসিক নরক, সে আগুনে জাপ দিয়ে পড়বে, ইয়ে করবে সবসময়। বুঝছো কিনা বিষয়টা? ওর সারা তীব্র যন্ত্রণা তার ভিতরে কাজ করবে। কথা বুঝিয়ে পারছি আমি? জি স্যার। কিন্তু মার্ডার তো করছিল ম্যাকবেথ, কিন্তু ও তো কোনো অনুশোচনা না, নাই। সে তো মূল ম্যাকবেথকে ইনস্টিগেট করছে কে? ম্যাকবেথ তো মনে রাখবা, ম্যাক- ও ম্যাকবেথ ইজ এ হিরো বাট ভিলেইনিক হিরো। এই বলো ম্যাকবেথ কি? প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট এন্ড হিরো, কিন্তু কি বলো ভিলেইনিক হিরো। বলো কি হিরো সে? নেগেটিভ হিরো। হ্যাঁ, আমরা হিরো তো, কিন্তু ম্যাকবেথের অনেক গুণ, অনেক কিন্তু তারপরে আমরা মূলত সে ওই যে তার স্ত্রীর যে কার্টেন লেকচার দ্বারা প্রভাবিত হওয়াটাই হলো তার মানে ট্রাজিক ফ্লো। আমরা বলছি না, না ম্যাকবেথের তো অসংখ্য গুণ আছে, দোষটা কোথায় বলো? ওই যে ট্রাজেডির গল্প বলছিলাম না, যে ট্রাজেডির মধ্যে বৈশিষ্ট্য কি মনে আছে কিনা তোমাদের? নায়ক এভারেজ টাইপ পার্সোনালিটি হবেন, কিন্তু সে একটা ভুল কাজ করে বলবে। তাহলে ম্যাকবেথের ট্রাজিক ফ্লোটা কি বলতো? সে কুমন্ত্রণা, মানে সে কুমন্ত্রণা, স্ত্রীর কুমন্ত্রণাটাকে কি করতে পারে নাই বলো? স্যার অসৎ স্বর্গে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, মানে ওভারকাম করতে পারে নাই। ওকে, তারপরে ওকে, তারপরে কি? স্যার এখানে কি সুপারস্টিশন কোনো কিছু বহিঃপ্রকাশ পাইছে? উম, না, সুপার স্টেশন তো নাই এখানে। সুপার স্টেশন তারা ওথেলোর মধ্যে পাইবা, কুসংস্কার দ্বারা আবদ্ধ ছিল। ডাইনিকের কথা আর কি, এই জন্য জিজ্ঞাসা করছি। দাঁড়াও, তারপরে আমরা কি বললাম? ওকে, তো এবার এসো, দাঁড়াও একটু শুনে নিও। এরপরে যখন জীবনের শেষ পর্যায়ে ম্যাকবেথের আকর্ষণ লেডি ম্যাকবেথের প্রতি শূন্য হয়ে গেছে। বলছে একবার, বলছে শি শুড ডাই, শি শুড ডাই হেয়ার আফটার, মরুক, আর দরকার নেই, কারণ এত বেশি পরিমাণ জীবনটা অস্থির হয়ে গেছে, একদম জীবনের প্রান্ত। ও, এবার একটু গল্পটা শোনো। ম্যাকবেথের মধ্যে তোমার ওই ম্যাকবেথকে ডাইনিরা আবার আশ্বস্ত করছে কি, যে ম্যাকবেথ, পৃথিবীর কোনো মানুষ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছে এমন কোনো মানুষ তোমাকে, মায়ের পেট থেকে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছে এমন কেউ তোমাকে হত্যা করতে পারবে না। তারপর বলছে ম্যাকবেথ, বীর নামের জঙ্গলটা যদি উইরা না আসে ততক্ষণ পর্যন্ত তোমার কেউ হত্যা করতে পারবে না। ম্যাকবেথ তাতে কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠছিল। তা আমরা দেখি যে ম্যাকবেথ একদম লাস্ট সিন, যখন ম্যাকবেথকে হত্যা করতে ওই ম্যালকম, ওই যে ইয়ার, হ্যাঁ, ইয়ার নেতৃত্বে যখন ওরা আবার সংঘবদ্ধ হয়ে, রাধার ছেলে আবার যখন সংঘবদ্ধ হয়ে আসে, তখন কি করলো? তখন তখন কি করছে? দেখি যে ওরা আসার সাউন্ড অনেক সময়, কম আসছে। দেখো না ওই যে বন আছে না, জঙ্গলটা কাইটা এভাবে বুকের মধ্যে ধরে গাছগুলা ধরে ধরে আগায় আসতেছে। ম্যাকবেথ দেখতেছি বন উইরা চলে আসতেছে। আসলে ওরা ওরা ধোকা দেওয়ার জন্য, মানে নিজের প্রত্যেকের সাথে কি নিয়েছে বলছো, একটা করে গাছের ইয়া নিয়ে আসছে, ডাল। তো মনে করতেছে বনটা মানে দেখা যাচ্ছিল না, দেখতেছে বনের মধ্যে করে আসতেছে। বুঝছো কিনা সিনটা? স্যার আবার বলুন তো একটু এই বিষয়টা। মানে ধরো, আরেকবার মানে বলুন স্যার। আরে গাছ, ওই পাতা সম্বলিত গাছ আছে না, গাছের ডাল, এরকম বড় বড় গাছের ডাল, এরকম স্যার হাতের মধ্যে করে। ক্যামোফ্লাজ বলে আর কি, ক্যামোফ্লাজ করে আসছে। ক্যামোফ্লেজে বলে, হ্যাঁ, ছদ্মবেশ। ক্যামোফ্লেজে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। মানে এই যে ধরো প্রত্যেকের ডাল, মানে গাছের আছে না, গাছের পাতাটা তো অসংখ্য পাতা আছে, এরকম গাছের ডাল যদি নিয়ে রাখে তাহলে কি মানুষটাকে দেখা যায়? না স্যার। এরকম কারা আসতেছিল স্যার? ওই ম্যাকবেথকে ওই যে রাজার ছেলে যে পালাই গেছিল না, ওরা আবার সংঘবদ্ধ, ম্যালকমের হ্যাঁ ম্যালকমের বাহিনী সংঘবদ্ধ হয়ে আবার ফিরতেছে যুদ্ধের মধ্যে আর কি। ওকে, তারপরে লাস্টে ম্যাকবেথকে যখন তাকে হত্যা করছে কে, যে এটা ম্যাকবেথ, ম্যাকবেথকে যে হত্যা করছে, হ্যাঁ, সে কিন্তু মায়ের পেট থেকে স্বাভাবিকভাবে বের হয় নাই। সে কিসের মাধ্যমে? সে সিজারিয়ান বেবি ছিল, অর্থাৎ মায়ের পেট কাইটা তাকে বের করা হয়েছিল। সে সিজার সম্পর্কে শেক্সপিয়ার একটা ধারণা কিন্তু এখানে দিয়ে রাখছিলেন। তারপরে ম্যাকবেথের জীবনের একদম প্রান্ত সীমায় এসে জীবনের সিনপসিসটা বুঝে গেলেন যে হোয়াট ইজ লাইফ। তিনি বললেন যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। ওরে বাবা, কি কথা! দেখো, এটা তুমি বুঝো লাইনটা কি? তো আমি প্রথমে গ্রামাটিক্যাল ব্যাখ্যা বলি। লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, ইন দিস লাইন্স লাইফ ইজ জাস্ট এ ওয়াকিং শ্যাডো। বাট, মনে রাখবো আমরা গ্রামার ক্লাসে পড়বো, বাট যদি, বাট যদি কিন্তু অর্থ প্রকাশ করে কম্পাউন্ড সেন্টেন্স। মনোযোগ দিয়ে শুনো। বাট যদি কিন্তু অর্থ প্রকাশ করে কম্পাউন্ড, বাট যদি ছাড়া অর্থ প্রকাশ করে তাহলে সিম্পল সেন্টেন্স।
প্রেপজিশন বাট যদি হু নট, হুইচ নট, দ্যাট নট এই অর্থ প্রকাশ করে তাহলে বাট হয় রিলেটিভ প্রোনাউন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, মানে হু ডাজন্ট লাভ হার চাইল্ড, বাট হলো রিলেটিভ প্রোনাউন। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে নান এক্সেপ্ট আল্লাহ, বাটটা হলো প্রিপজিশন। দে ট্রাইড বেস্ট বাট ফেইলড, এই বাট হলো কনজাংশন এবং কম্পাউন্ড সেন্টেন্স। আবার বাট যদি অনলি অর্থ প্রকাশিত হয় তাহলে বাট শব্দের অর্থ হলো কি, বাট অনলি বা জাস্ট অর্থে বাট শব্দটা অ্যাডভার্ব হয়। তাহলে এই বাক্যে লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ জাস্ট আ ওয়াকিং শ্যাডো, জীবন একটা চলমান ছায়া। আর একটা কথা শুনে রেখো এখানে, ওয়াকিং, এটাও পরীক্ষার প্রশ্ন, ওয়াকিং শ্যাডোর মধ্যে ওয়াকিং কি জেরান না পার্টিসিপল, কেউ বলতে পারবে কিনা? ওয়াকিং কি জেরান? পার্টিসিপল স্যার। কেমনে? শ্যাডো ফর ওয়াকিং, শ্যাডো ইজ ওয়াকিং, শ্যাডো ইজ ওয়াকিং নাকি শ্যাডো ফর ওয়াকিং, কোনটা? শ্যাডো ইজ জি স্যার, শ্যাডো ফর ওয়াকিং। শ্যাডো ফর ওয়াকিং না শ্যাডো ইজ শ্যাডো ওয়াকিং? ইজ শ্যাডো শ্যাডো ইজ হাঁটছে, ওয়াকিং, না স্যার, শ্যাডো শ্যাডো ইজ ইজ ওয়াকিং। না শ্যাডো এটা এবং ওয়াকিং শ্যাডো ইজ নট এ কম্পাউন্ড নাউন, মনে রাখবা কম্পাউন্ড নাউন না, অবশ্যই না। ওয়াকিং শ্যাডো কি কোন শ্যাডোর নাম কি ওয়াকিং শ্যাডো? না, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল। শ্যাডো ইজ ওয়াকিং মানে জীবন, হ্যাঁ, লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো দ্যাট ইজ ওয়াকিং, যে শ্যাডোটা হাঁটছে, চলমান ছায়া। চলমান ছায়া মানে কি বলতো? ওই যে, হ্যাঁ, মানে অর্থাৎ আলো আছে, ছায়া আছে, আলো নাই, কি বলো? ছায়া নাই, এরকম। এবং এটা একই সাথে তাহলে মেটাফর, শ্যাডোটা হচ্ছে নাউন, শ্যাডোর আগে যেটা ওটা অ্যাডজেক্টিভ স্যার, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে পার্টিসিপল। এবং এটা, হ্যাঁ, এবং এটা আমরা কম্পাউন্ড নাউন না, এই জন্য জিরান বলতে পারবো না। আচ্ছা, তো বাটটা নাকি বলছিলেন? বাটটা হলো বাট শব্দের অ্যাডভার্ব। বাট যদি জাস্ট অর্থ ব্যবহার হয় তাহলে বাট হয় অ্যাডভার্ব। হ্যাঁ, রুহামা ইজ জাস্ট এ বেবি, বাট এ বেবি, বাট। তো মেটাফর সিমিলি, মনে রাখবো আমরা সামনে পড়বো, অ্যাজ লাইক দ্বারা যদি তুলনা করা হয় তাহলে অ্যাজ লাইক শব্দ ব্যবহার করে তুলনা করা হলে এটার নাম সিমিলি। কি বলছি বলো একবার? অ্যাজ লাইক দিয়ে তুলনা করলে সিমিলি। হ্যাঁ, লাইফ ইজ লাইক এ ওয়াকিং শ্যাডো যদি বলতো, লাইক শব্দটা থাকতো, অ্যাজ লাইক শব্দটা উল্লেখ থাকলে এটার নাম হবে সিমিলি। কথা বলো, অ্যাজ লাইক শব্দটা থাকলে কি হবে? সিমিলি। আর অ্যাজ লাইক শব্দটা যদি উল্লেখ করা না থাকে এটার নাম হবে মেটাফর। আমরা বারবার পড়বো, অনেকবার পড়বো। উদাহরণ দিয়ে রাখলাম, লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট। খেয়াল করে দেখো, লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, লাইফ ইজ এ টেল, জীবন একটা গল্প। হ্যাঁ, এই যে জীবন একটা গল্প, আর লাইফ ইজ লাইক আ টেল। এবার বলো ওইটা কি হবে? সিমিলি। হ্যাঁ, সিমিলি। সিমিলি। অ্যাজ লাইক শব্দ উল্লেখ করে হ্যাঁ তুলনা করলে নাম হবে কি? সিমিলি। আর অ্যাজ লাইক ছাড়া সরাসরি তুলনা করলে নাম কি হবে না, বলো না? মেটাফর। মেটাফর। লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট, ফুল অফ সাউন্ড এন্ড ফিউরি। জীবনের উপলব্ধি ম্যাকবেথ বলে গেলেন, সিনপসিস করে দিয়ে গেলেন। লাইফ ইজ এ টেল, জীবন একটা গল্প, টোল্ড বাই এন ইডিয়ট, নির্বোধের বলা গল্প। ফুল অফ, আমার দিকে তাকায় দেখে শোনো, অ্যাজ লাইক শব্দ দ্বারা যদি তুলনা করা হয়, মাশরাফি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ টাইগার। সিমিলি না মেটাফর? সিমিলি। মাশরাফি ইজ এ টাইগার। মেটাফর। She is as beautiful, she is as beautiful as a rose. সিমিলি। সিমিলি। He is a rose. No. Unacceptable. কে? নামটা কে? কে এই কাজটা করছে? না, এই কাজটা কইরো না। ওকে, যদি বলি, হ্যাঁ, I wandered lonely as a cloud, বলো সিমিলি না মেটাফর? I wandered lonely, আমি হাঁটলাম একাকী, as a cloud, সিমিলি না মেটাফর? সিমিলি। হ্যাঁ, সিমিলি না মেটাফর? সিমিলি। as আছে সিমিলি, হ্যাঁ, as, হ্যাঁ। আর হলো আই যদি বলি লাইফ ইজ, হ্যাঁ, লাইফ ইজ এ, ওই যে জীবনটা, লাইফ ইজ এ, ওই যে রঙ্গমঞ্চ, লাইফ ইজ এ স্টেজ, বলো লাইফ ইজ এ এটা মেটাফর না স্যার? মেটাফর। আর যদি বলি লাইফ ইজ অ্যাজ কালারফুল, হ্যাঁ, অ্যাজ এ স্টেজ, অথবা লাইফ ইজ লাইক এ স্টেজ। আর বাংলা মতো থাকলেই যেন মতো বোধ হয়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, যেন মতো বোধ হয় থাকলে সিমিলি, অ্যাজ লাইক থাকলে সিমিলি। আর অ্যাজ লাইক ছাড়া সরাসরি দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করলে এটার নাম কি বলো?
মেটাফোর। বলো, লাইফ আর ওয়াকিং শ্যাডো দুইটা কি এক জিনিস না আলাদা জিনিস? আলাদা জিনিস, সুতরাং দুইটা মেটাফোর। ভিন্ন বিষয়ের মধ্যে অ্যাজ লাইক দ্বারা তুলনা করলে সিমিলি। বলো, দুটো জিনিসের সাথে অ্যাজ লাইক তুলনা করলে সেটা সিমিলি। অ্যাজ লাইক ছাড়া সরাসরি তুলনা করলে মেটাফর। অ্যাজ লাইক ছাড়া সরাসরি তুলনা করলে মেটাফোর। লাইফ এন্ড টেল, জীবন এবং গল্প এক বিষয় না দুইটা ভিন্ন বিষয়? আবার বলুন তো। আলাদা, ভিন্ন শব্দ না, ভিন্ন বিষয়। আর ভিন্ন লাইফ ইজ এ বিষয়। টেল, এই জীবন এবং দুইটার মধ্যে যখন তুলনা করলো অ্যাজ লাইক শব্দ ছাড়া, এটার নাম কি হলো? মেটাফোর। মেটাফোর। আর যদি জীবন লাইফ ইজ লাইক এ টেল, লাইক বা অ্যাজ দ্বারা তুলনা করতো, তাইলে কি বলতাম? সিমিলি। সিমিলি। তাহলে শেষ, তিনটা লিটারি টার্ম ক্লিয়ার করে ফেলছি। মনে রাখবা তোমরা এই বাস্তব উদাহরণ, আমি আলাদা লিটারি টার্ম যদিও নামে পড়াবো, কাজের কাজ কিচ্ছু না, কাজের কাজ এমনি হয়ে যাচ্ছে। তাহলে তিনটা তো বুঝছো আজকের ক্লাসে। হাইপারবল, বাস্তবের চেয়ে অতিরঞ্জিত করে বললে এটার নাম হাইপারবল। সিমিলি, মেটাফর, ডান। তিনটা হয়েছে কিনা? জি স্যার। 30টা লিটারি পারি না টার্ম, স্যার। জাস্ট 30টা লিটারি টার্ম বুঝাই দেবো, তুমি কারোর বুঝাইবা, দ্যাটস ওকে। স্যার লাইফ ক্লাসে ইজ নট আ বেড অফ রোজেস, এটা মেটাফোর না? অবশ্যই মেটাফর। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, বুঝছো কেনা? বেড অফ রোজ ভার্সাস কি বলো লাইফ। স্যার এস লাইক এসব থাকলে স্যার আমরা লেখা শীটের মধ্যে পাইবা অ্যাজ লাইক, এই দুইটা শব্দ থাকা লাগবেই, বুঝছো? স্যার একটা কোশ্চেন ছিল হুম। স্যার, শীটের মধ্যে 4 নাম্বার পেজে দুইটা ওয়ার্ড ছিল স্যার, বুঝতেছি না, একটু যায়। আচ্ছা, যেহেতু 4 যাচ্ছি নাম্বার পেজ স্যার। যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ। তাহলে জীবনটা হলো একটা গল্প টোল্ড বাই এন ইডিয়ট। আচ্ছা, তোমার একটু বাইরের বাইরের জগতের প্রশ্ন করি। কেউ আমারে বলতে পারবা টোল্ড বাই এন ইডিয়ট কোন ফ্রেজ? এটা কি ফ্রেজ না ক্লজ? এটা তো ক্লজ। আসলে phrase, কারণ টোল্ড এখানে নন মেন ভার্ব। এবার বলো, এবার যদি ফ্রেজ হয় কোন ফ্রেজ, কে বলতে পারবা? স্যার অ্যাডভার্ব ফ্রেজ। না, না, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা এর একটা পরিচিত না। অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এবার আমি কথা শুনো, মিউট। কোন নাউন বা প্রোনাউনের পরে, বলো, কোন নাউন বা প্রোনাউনের পরে, কোন নাউন বা প্রোনাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে ওই নাউন বা প্রোনাউনকে বোঝালে আজীবন অ্যাডজেক্টিভ ফ্রেজ। আরেকবার, কোন নাউন বা প্রোনাউনের পরে পারফিউম নাউন প্রিপজিশন যুক্ত ফ্রেজ অফ অ্যারাবিয়া, এই যে অফ অ্যারাবিয়া বসে ওই নাউন বা প্রোনাউনকে বুঝাইলে, অতএব এটা আজীবন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, অফ অ্যারাবিয়া অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমার সাথে অনলি একজন রিপিট করো, বলো কোন নাউন বা প্রোনাউনের পরে কোন নাউন বা প্রোনাউনের পরে প্রিপজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ প্রিপজিশন বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে বসে ওই নাউনকেই বুঝালে ওই নাউনকেই যদি বোঝায় আজীবন কি হবে? আজীবন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। লাইফ ইজ এ টেল, টেল সম্পর্কে বলা হইতেছে টোল্ড বাই এন ইডিয়ট। ওকে ওকে। তাহলে জীবন হলো একটা গল্প, নির্বোধের বলা গল্প। বলছে ফুল অফ সাউন্ড এন্ড ফিউরি, এটা হলো শূন্যতায় ভরপুর, সিগনিফাইং নাথিং। জীবন আছে, জীবনটা হলো একদম নির্বোধের বলা গল্প কি, মানে পাগল, যেমন ইনসেন। পাগল যখন গল্প বললো তখন কি বলো, এবড়ো থেবড়ো গল্প বলে না, তার আগের গল্পের সাথে পরের গল্পের মিল নাই। জীবনটাও হলো টোল্ড বাই এন ইডিয়ট, অসংলগ্ন গল্পের সমাহার। ট্রেনে করে ঢাকা থেকে চিটাগাং এ যাচ্ছ, ভৈরব পর্যন্ত আসছো, সিগন্যাল মানে নাই, ধপাস করে এনে দিল, তুমি 1 মিনিটের মধ্যে শেষ, আমি তুমি কিছু নেই। জীবনের আগের গল্পের সাথে পরের গল্পের কোনো মিল থাকে না, গত মাসের গল্পের সাথে এই মাসের গল্পের কোনো মিল নাই। গত বছর যে ছকে আমার জীবনটা চাচ্ছিলাম ওই ছকে আমার নাই, বুঝছো কিনা? কোনো, এটা আমি জানি না টোটাল কিছু, এক অসংলগ্ন গল্পের সমাহার হলো জীবন। এবং এইটা থেকে একটা তোমার বলে রাখি, এইখান থেকে এই লেডি এই লাইন থেকে লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, এই লাইনকে কেন্দ্র করে একটা বিখ্যাত নাটক লিখেছেন
স্যামুয়েল বেকেট, নামটা বলো। স্যামুয়েল ব্যাকেট। স্যামুয়েল স্যামুয়েল বেকেট। স্যামুয়েল নাটকের বেকেট। নাম হলো ওয়েটিং ফর গডো। বলো ওয়েটিং ফর। ফর ওয়েটিং গডো। ফর গড। তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণ রাইটার নাম হলো স্যামুয়েল বেকেট, ওনার নাটকের নাম হলো ওয়েটিং ফর গডো, গডোর জন্য অপেক্ষা। বুঝছো, কবির স্যার অনুবাদ করছেন এটা। মানে তো উই, এই বাক্যের এটার মেসেজটাই হলো উই আর ওয়েটিং ফর সামথিং। তুমি জানো স্যার আমার ওয়েটিং জীবনটা ফর কি স্যার? গডো, জিওডিওটি গডো, জিওডিওটি গডো লেখা সার্চ দিবা তাহলে পেবা। উই আর ওয়েটিং ফর, অলওয়েজ ওয়েটিং ফর সামথিং। এই যে এখন তুমি প্রিলিমিনারির জন্য ওয়েট করতেছো, এরপর রিটেনের জন্য ওয়েট করবা, ভাইবার জন্য ওয়েট করবা, বিয়ের জন্য ওয়েট করবা, বাচ্চার জন্য ওয়েট করবা, কোন একটা কোন একটা সামনে রাখো, রাখে এটার জন্য এইভাবে করে দিবসটা যদি এরকম কোনো কিছুর জন্য ওয়েট না করতাম, মানে উই আর ওয়েটিং ফর সামথিং বাট ফর অ্যাকচুয়ালি হোয়াট উই ডোন্ট নো। বুঝছো কিনা? এবং ওইখানে দেখানো হয়েছে অ্যাবসার্ড প্লে তো ওইটারে, আপনি ভাত খাইছেন কিনা, তো বলছে যে না আমি ভালো আছি। জিজ্ঞেস করছে ভাত খাইছেন কিনা, উত্তরে বলছে আমি ভালো আছি, অর্থাৎ অসংলগ্ন মানে সংলাপ। অ্যাবসার্ড প্লে এর অন্যতম প্রশ্ন করছে একটা, উত্তর দিতেছে আরেকটা, এটা হলো অ্যাবসার্ড প্লে। এই জন্য বলা হয় লাইফ ইজ অ্যাজ অ্যাবসার্ড অ্যাজ এন অ্যাবসার্ড প্লে। জীবনটা অ্যাবসার্ড প্লে এর মতো অ্যাবসার্ড। তাহলে ওই যে লাইফ ইজ বাট এ ওয়ার্কিং শ্যাডো, এটাকে কেন্দ্র করে কে নাটকটা লিখছেন বললাম, স্যামুয়েল বেকেট। নামটা কি মডার্নিজে পারবা পাইবা, ওয়েটিং ফর গডো। ওয়েটিং ফর গড। তো যাই হোক, এই হলো ম্যাকবেথ। তো ম্যাকবেথ আত্মহত্যা করেন নাই, কারণ তিনি বীরের আত্মহত্যা করেন না, ফলে তিনি শেষ পর্যন্ত মারা গেছেন যুদ্ধে। ওকে, ছোট্ট স্যার নাটক এটা কিন্তু বললো স্যার টোল্ড বাই অ্যান ইডিয়েট, মানে নির্বোধ দ্বারা বলা গল্প, এটা কেন বলছে স্যার? জীবন হলো নির্বোধ যখন গল্প বলে তখন বোধহীন মানুষ, মানে বেকুব ইডিয়ট যখন গল্প বলে তার গল্পটা হয় অসার অর্থাৎ অসংলগ্ন গল্প। বুঝছো কিনা? তামাশার পূর্ণ গল্প। জীবন একটা তামাশা, অসংলগ্ন গল্প, অসার গল্পের সমাহার। অর্থাৎ যেই গল্পের, অর্থাৎ গল্পটা এরকম, যেমন ধরো তুমিও জানো না যে আজকে এই যে মানে এই ধরো আমি আজকে এখানে, এটা কি আমি জানতাম? মানে এটা অস্বাভাবিক কতগুলো বিচ্ছিন্ন ঘটনার আমি যেভাবে চাইছি সেভাবে হয় না। আমারে নবনীতা বললো যে স্যার আমার 34-এ, হ্যাঁ, খুব ক্লোজ স্টুডেন্ট, আমাদের বাসার পাশে থাকতো। বললো যে স্যার একটা একসাথে ভাইবা দেবো। বললো যে মেয়েটারে কুষ্টিয়া নিয়ে আসতে মন চায়, ও কান্নাকাটি করে। বললো নিয়ে আসো না, তোমার তো ও ডেন্টিস্ট। তো বললাম যে নিয়ে আসার পরে আবার গ্রুপ স্টাডি চলবে। ও যে গেল, গন ফর এভার, পিনাকিদ 6 নামের একটা লঞ্চে ডুবে গেছে। মানে জীবনটাই হলো স্যার লাইফ। স্যার, আমার হাজবেন্ড স্যার আর আর 2টা বৃহস্পতিবার আগে স্যার আসছিল হ্যাঁ, স্যার বাসায়, আজকে বৃহস্পতিবার স্যার। তুমি এই ধরো স্যার গত এটাই। 2 বৃহস্পতিবার আগে তুমি কি আগে জি স্যার কোনোদিনও বাসায় কল্পনা আসছিল করছিলা এরকম না ধরনের? স্যার। তুমি কি এটা ভাবতে গেলে তো অনেকবার থেমে গেছো, ভাবনাটা তো থামাই ফেলছো না? জি স্যার। জি স্যার। ভাবতে যে কিন্তু থেমে গেছো। তো এটি জীবন, কোনো কোনো কিছু করার সুযোগ নাই। ওই যে উই আর জাস্ট ওয়ার্কিং অন এ ডিফাইন ম্যাপ, একটা ম্যাপে কিন্তু হাঁটতেছি। অবধারিত ভাবে তুমি আমি হাইটা যাওয়াই লাগবে, এখানে নিয়ন্ত্রণে নাই। তো জাস্ট বি কুল, টেক ইট ইজিলি, টেক লাইফ ইজিলি। ওকে, স্যার সলিলোকিটা একটু আরেকবার বলবেন? এটা কোনটা? লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, এটা? জি স্যার, সলিলোকি, ফেমাস ও, সলিলোকি। কেন ভুলে গেলা? গত ক্লাসে বললাম সলিলোকি আর স্যার অ্যাসাইডের কথা। একটু মনে করেন স্যার প্লিজ। মঞ্চের মধ্যে যদি একাকী, এই যে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ফুল অফ সাউন্ড এন্ড ফিউরি, স্যার মনে পড়ছে। এটা যখন সরি স্যার। বলতেছিল ম্যাকবেথ, এমনি ছিল। আর তার ভেতরতে বের হয়ে আসছে লাইফ ইজ এ টেল টোল্ড বাই, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, ইট ইজ এ টেল টোল্ড। খুব আরে গুরু গম্ভীর। হ্যামলেট যেমন বলছে না কিনা, টু বি অর নট টু বি, দ্যাট ইজ আ কোশ্চেন। মানে সলিলোকি তার ভিতরের গভীর বোধ, জীবন বোধ বের হয়ে আসছে। তো মনে রাখবা এই স্যার লাইনগুলোর হেডফোনটা মাধ্যমে, আরেকটু সামনে নিয়ে কথা বলবেন। এই লাইনটার মাধ্যমে, লাইফ ইজ এ টেল সলিলোকি গুলার মাধ্যমে শেক্সপিয়র মানুষের প্রচন্ড জীবনবোধ, মানে তুমি একবারে বলো যে জীবনের সারমর্ম শেক্সপিয়র এখান দিয়ে দিয়েছেন। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। আলো আছে, ছায়া আছে, আলো নেই। ধীরে ছায়া যেমন একদম ক্ষণস্থায়ী, ধীরে ধীরে একটা আমরা ব্রিজের এই পার থেকে ওই পারে যাচ্ছি, এই আর কি। ওকে, ওই যে প্রোটেগোরাস বলছিল যে জীবন হলো, জীবনের সামারি প্রোটেগোরাসকে জিজ্ঞাসা করা হলো, সোফিস্ট মানে হলো শেক্সপিয়রের পূর্ববর্তী যে ফিলোসোফার গ্রুপ ছিল, ওদেরকে বলা হয় সোফিস্ট।
ওই সোফিস্টদের গুরু ছিলেন প্রোটেগোরাসকে জিজ্ঞেস করা হলো জীবনটা কেমন, তখন বললেন যে তুমি একই নদীতে দুইবার অবগাহন করতে পারবে না। অর্থাৎ জীবনটা হলো কোনো একটা একমুখী নদী, যে নদীতে কোনো ভাটা হয় না, জোয়ার হয় না, ওই নদীতে ছেড়ে দেওয়া একটা কচুরি পানার মতো। তো এই কচুরি পানা কোনো কোনো না কোনো এক জায়গায় যায় আটকে যাবে। হয়তো কারোরটা 1 মাইল পরে যে আটকেলো, কারোরটা 2 মাইল পরে আটকেলো, কারোরটা কয়েকদিন আটকায় থেকে আবার চলছে, একটা সময় যে ফুরিয়ে যাবে। তো আমরা এবং উই নেভার রিটার্ন, আর ওই জায়গায় আমরা ফিরে আসতে পারি না। এই কথাই কিন্তু আবার ওই ওই যে রবার্ট হেরিক ডেফোডিল কবিতার মধ্যে পাইবা। হ্যাঁ, ফেয়ার ডেফোডিল উই উইপ টু সি হাউ হেস্ট ইউ সো সুন। আরে ডেফোডিল, কি সুন্দর, তোমারে দেখলে মনটা ভেঙে যায়, আমার খুব খারাপ লাগে, কত দ্রুত তুমি ফুরিয়ে যাও। উই হ্যাভ এ শর্ট স্প্রিং অ্যাজ ইউ নেভার টু বি ফাউন্ড অ্যাগেন। ডেফোডিল, তুমি একটা সুন্দর সকাল পাও, বিকাল পাও, দুপুর পাও, নেভার টু বি ফাউন্ড অ্যাগেন, পরদিন আবার পাও না, তুমি এর আগে ঝরে পড়ে যাও। আমিও জীবনে শৈশব পাই, কৈশোর পাই, তারুণ্য পাই, এই যে নেভার টু বি ফাউন্ড অ্যাগেন, আবার পিছনে ফিরে যাইতে পারি না। ওকে, তো স্যার ম্যাকবেথ তো স্যার কোনো প্রমাণ রাখে নাই যে ও মারছিল রাজার, কিন্তু স্যার ওরা তাহলে বলছে কিভাবে? আচ্ছা, মনে রাখবো, এটা বোঝার জন্য অনেক বেশি আইনবিদ হওয়া লাগে না, কারণ ম্যাকবেথ তারপরে যারই সন্দেহ করছিল, যাকে কি করছিল বলো, সন্দেহ করছিল, তাকে কি করছে বলো, অবলীলায় হত্যা করছেন। 4 নম্বরে কি বোঝা নাই? 4 নম্বর পৃষ্ঠায় কোনটা বোঝা নাই? কে যে প্রশ্ন করে চলে গেলা? ওকে, আচ্ছা, এবার হলো আমরা পড়ব, এবার চলে যাব আমরা স্কটল্যান্ড থেকে সোজা চলে যাব ইতালিতে। বলো কোথায় যাব? ইতালিতে, হ্যাঁ, মনোযোগ, ইতালি। তো আগে আমরা ওথেলো দা মোরের মধ্যে ওথেলোর চরিত্রগুলো দেখো। এই ডোমেস্টিক ট্রাজেডি, এটা যে নাটকে স্বামী স্ত্রী কর্তৃক, স্ত্রী স্বামী কর্তৃক নিহত হয় তাকে ডোমেস্টিক ট্রাজেডি বলে। ফ্যাটাল কনসিকুয়েন্স অফ ডাউট, সন্দেহের মারাত্মক কুফল। ওথেলো গেভ ডেসডেমোনা এর হ্যান্ডকারচিপ এজ এ টোকেন অফ লাভ, এগুলো গল্প বলে বুঝবা। ওথেলো ইজ এ ব্রেভ মুরিশ সোলজার, ডেসডেমোনা হিরোইন। তারপরে ব্রাবানশিউ, তিনি ভেনিসের সেনাবাহিনী সিনেটর ছিলেন, ফাদার অফ ডেসডেমোনা। ইয়েগো ষড়যন্ত্রকারী চরিত্র, ভিলেইন, আর কেসি হইলো তার অ্যাসিস্ট্যান্ট। তো ঘটনার শুরু হইলে আমরা এটার জন্য কোন দেশে যাইতে হবে বলো তো একটু, কোন দেশের ঘটনা এটা? ইতালি। ইতালি, তাই না? ইতালি তো এখানে নাই, ইতালি যে তো ইতালি তো মনে আছে কিনা, ইতালি ভূমধ্যসাগরের দক্ষিণ পারে, বলো কোন পারে? মধ্যসাগরের দক্ষিণ পারে। দক্ষিণ পারে ইতালি, দক্ষিণ পারে ইতালি, উত্তর দিকে। ভূমধ্যসাগরের উত্তর দিকে ইউরোপের বুর্জোতার মতো বলা হয় ইতালিকে। ইতালির ভেনিস শহরের একজন কমান্ডারের নাম হলো কি? ভেনিস শহরের কমান্ডারের নাম কি? ওথেলো। ওথেলো, এই হইতো ইতালি। এই যে দেখো ইতালি, হ্যাঁ। এবার আমরা 3টা নাটক পড়ার সময় এক জায়গায় একবার ছিলাম ডেনমার্কে, তারপরে চলে আসছি স্কটল্যান্ডে, তারপরে এখন আসলাম কোথায় বলো? ইতালিতে। তো ভেনিস শহরের যে ভেনিসের যেটা বাংলার বরিশাল বলা হয়, যে ভেনিস, যে একদম ভেনিসটা পুরা চারিদিকে দেখবা যে স্থলা জল বেষ্টিত একটা শহর। ওইখানের কমান্ডারের নাম হলো কিনা ওথেলো। নাম হলো ওথেলো। ওথেলো দা মোর মানে কি? মোর মানে হলো মোর বংশটা হলো স্পেনের এই পাশ দিয়া জিব্রাল্টার প্রণালী পার হয়ে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রের নাম কি জানো? মরক্কো স্যার। মরক্কো। মরক্কো একটা আদি মুসলিম অধিবাসী আছে, এদের নাম হলো মোর। বলো নাম কি? মোর। হ্যাঁ, নো, আনএক্সেপ্টেবল। মিউট করে ফেলতে হবে। কেন আনমিউট করে রাখতে হবে? তারপরে এই মোরেরা কি করছে, ধরো মোরেরাই হয়তো স্পেনে যাই এইভাবে করে পরবর্তীতে ইতালিতে আইসা হয়তো মাইগ্রেট করছে। এই মোর বংশেরই একজন শাসক, একজন সেনাপতির নাম, সেনাপ্রধান কমান্ডারের নাম ছিল ওথেলো। ফলে ওথেলো দা মোর। মোর কিন্তু মরক্কোর বংশ। ওথেলো দা মোর। ওকে, এই ভেনিসের সিনেটর যিনি ছিলেন, সিনেটরের নাম ছিল ব্রাবানশিউ।
এবার বলো, ধরো কুমিল্লা ক্যান্টনমেন্টের প্রধানের নাম কি? ওথেলো। আর কুমিল্লা শহরের মেয়রের নাম হলো ব্রাবানশিও। এবার কথা বুঝছো কিনা? সেম। ওথেলো প্রায় সময় ব্রাবানশিওর বাসায় যেতেন, যাওয়ার পরে মাঝে মধ্যে যুদ্ধ জয়ের গল্প বলতেন। এই যুদ্ধ জয়ের গল্প ব্রাবানশিও শুনতেন, আর পেছনের রুম থেকে ব্রাবানশিওর নাবালিকা কন্যা, মাতৃহারা কন্যা, কেন নামটা কি? ডেসডেমোনা। ডেসডিমোনা শুনতো। বুঝছো কিনা বিষয়টা? এই যুদ্ধ জয়ের গল্প শুনতে শুনতে, বীরত্বের গল্প শুনতে শুনতে ডেসডিমোনা কার প্রেমে পড়েন? ওথেলো। ওথেলো। শেক্সপিয়ার বললেন যে সরি, ভুল করে তো ভুল হয়ে গেছে, এটা মাফ করে দেন। ওথেলোর প্রেমে পড়ে নাই, দ্য হিরোইজম অফ ওথেলো, ওথেলোর বীরত্বের প্রেমে পড়েছে। কার প্রেমে পড়ছে? কারণ ওথেলো প্রেমে পড়ার মতো কোনো ফিগার ছিলেন না, একদম কুৎসিত, কুচকুচে কালো, একদম পুরো হাসি দিলে শুধু দাঁত দেখা যাইতো, আর নইলে অন্ধকারে মশাও খুঁজে পাইতো না, এরকম অবস্থা। আফ্রিকান যেহেতু। কথা ক্লিয়ার? বীরত্বের প্রেমে। এখানে কিন্তু শেক্সপিয়ার এখানে দিয়েছেন যে মেয়েরা কিন্তু পুরুষের সৌন্দর্যের চেয়ে কিসে বেশি আকৃষ্ট হয়? পার্সোনা, বীরত্ব, পার্সোনালিটি। ট্রুলি পার্সোনালিটি দিয়ে খুব বেশি বিমোহিত হয়। একদম ওথেলো তার বড় প্রমাণ। হ্যাঁ, পালাই বিয়ে করে ফেলছেন। কে কে পালাই বিয়ে করছেন বলো? ডেসডেমোনা and ওথেলো। ডেসডিমোনা। তাতে বাবাকে খুব খুশি হয়েছেন নাকি মনক্ষুণ্ণ হয়েছেন? অনক্ষণ। ব্রাবানশিও রাগান্বিত হয়েছেন। এখন ব্রাবানশিও কি করছেন? তোমার ডিউকের দরবারে বিচার প্রার্থী হলেন, কাজীর দরবারে গেলেন। ধরো যা বললেন যে হ্যাঁ, যা বলছেন প্রথমে। এবার প্রথমে বক্তব্য উপস্থাপন করতেছে কে বলো? ব্রাবানশিও। ব্রাবানশিও মানে তার দাবি উত্থাপন, মানে তার ক্লেইমটা দিচ্ছেন। কি ক্লেইম? বললো যে মাননীয় আদালত, এই যে ওথেলো দেখতে দেখেন কি কৃষ্ণাঙ্গ, এবং কি বলে না, দেখতে অদ্ভুত চেহারা, মনে রাখবা আগলিয়েস্ট হিরো, উইলিয়াম শেক্সপিয়ার আগলিয়েস্ট হিরো হইলো ওথেলো। বললো যে এই ওথেলো সে ব্ল্যাক ম্যাজিক। বলো কি করে? কালো জাদু। কালো জাদু। দেখছো কিনা? ওই সময়ের মধ্যেও কিন্তু ওই যে মানুষ এগুলো বিশ্বাস করতো, ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিক করে আমার নাবালিকা মেয়ের মন হরণ করেছে। তো কি করা যায়? বলো যে হ্যাঁ, তো আমি এটা বিচার চাই। তখন এবার কার কার বক্তব্য, দ্বিতীয়ত কার বক্তব্য নিল? ডেসডিমোনা। ডেসডিমোনা বললেন যে না, এই কথা ঠিক বলেন নাই। এই কথা কি বলো? আমার বাবা ঠিক বলেন নাই। ওথেলো কোনো ব্ল্যাক ম্যাজিক আমার উপর কাজে আসেনি। বুঝছো কিনা? আমিও ওই যে প্রভাবিত ছিলাম আমার বাবার কাজ দ্বারা, যিনি তার পূর্বে আমার মাকেও কিন্তু নানাকে ফাঁকি দিয়ে মাকে ফুসলিয়ে নিয়ে এসেছেন, ওই দ্বারা প্রভাবিত হয়ে ওথেলোর পার্সোনালিটি, ওথেলোকে ভালোবেসে তিনি বিয়ে করছেন। কিন্তু কোনো কিসে কাজ হয় নাই বলো? ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক। তাতে বাবা খুব মনক্ষুণ্ণ হয়, এবং ওথেলো এবং ডেসডিমোনা তারা অন্যত্র চলে যায়, এবং তারা কি করেন বলো? সুখে শান্তিতে বসবাস করতেছেন। ওকে, এখন বলো, সুখে থাকলে সাধারণত মানুষকে না কি করে? ঘুরতে কি নেয়? ওকে, এবার শোনো তো, এবার ঘটনা দেখো। ওথেলো এবং ডেসডিমোনার দ্বিতীয় এপিসোড। ওথেলো কি করছেন? ওথেলো কোন ওই সাইপ্রাস যুদ্ধ জয়ের পর তিনি তার অ্যাসিস্ট্যান্টের নাম কি ছিল? ইয়াগো। হ্যাঁ, না, ক্যাসিও। বললাম কি? কেসি। ক্যাসিও। অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার মনোবাসনা ছিল ইয়েগোর, কিন্তু সে হইতে পারে নাই। কিন্তু অ্যাসিস্ট্যান্ট হয়ে আছে কে বলো? ক্যাসিও। এই ক্যাসিওকে দায়িত্ব দিয়ে, ক্যাসিওকে নগর রক্ষার দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে। এখন এখন বলো, নগর রক্ষার দায়িত্ব কার হাতে আছে? ক্যাসিও। এই ভিলেন যে ইয়েগো ছিল,
সে প্রচুর পরিমাণে মদ পান করায় কাকে? ইয়েগো। ফলে হ্যাঁ, ইয়েগো কাকে মদ পান করায়? কেসিউকে। ফলে রাতে প্রচন্ড হট্টগোল হয়। পরদিন যখন আসলেন, পরে যখন আবার আসলেন, কে? ওথেলো আসলেন। আসার পরে কাকে পদচ্যুত করেন বলো? কেসিওকে। কেসিউকে পদচ্যুত করেন। ঠিক আছে, পদচ্যুত করার পরে কেসিউ প্রতিনিয়ত লোবিং করার জন্য কার কাছে যাইতেন বলো? কথা বলছো কিনা? ডেসডেমোনার কাছে যেতেন। মিউট করে ফেলো। ডেসডেমোনার কাছে যেতেন। এখন ডেসডেমোনার কাছে যখন যাইতো, ইয়েগো এদিক দিয়া ডেসডেমোনার কাছে যে রিকোয়েস্ট করতেন যে আপনাকে তো ওথেলো সবচেয়ে বেশি ভালোবাসে, আপনি যদি আমার ব্যাপারে সুপারিশ করেন, আপনার সুপারিশ ফেলবে না। এদিক দিয়ে ইয়েগো কোথায় গেছে বলো? ওথেলোর কাছে যে বলতো যে, জানেন স্যার, হ্যাভ ইউ এনি মিরর ইন ইউর হাউস? বাসায় কি আয়না আছে নাকি? বলে যে, হঠাৎ করে আয়না কেন? বললো যে, আপনি দেখেন না আপনার চেহারা কেমন, হিরো আলম আপনি। আর ওই যে এই সাকিব খান কেসিউ তো প্রায় সময় দেখি আপনার বাসায় যাওয়া আসা করে। স্যার, ডোন্ট ডাউট, সন্দেহ করেন না, বাট বি ওয়্যার অফ ইট, এই ব্যাপারে সাবধান থাকেন। কি করেন না বলুন? কি না করার জন্য পরামর্শ দিচ্ছে? সন্দেহ না করার পরামর্শ দানের মধ্যে দিয়ে তার ভিতরে কি জাগ্রত চলছে বলো? সন্দেহ জাগিয়ে তুলছে। হ্যাঁ, সন্দেহ জাগিয়ে তুলছে। এরপরে ইতিমধ্যে দেখলো যে ওথেলো যখনই বাসায় যাইতো, ডেসডেমোনা সব আলাপ আলোচনা বাদ দিয়ে আগে কার কথা বলতো? ক্যাসিও। শি ইজ দ্য ফেয়ারেস্ট লেডি অফ উইলিয়াম শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়রের ফেয়ারেস্ট লেডি, তার ভিতরে তো 2 নম্বরই নাই। সে মনে করলো যে আরে একটা ভুল করে ফেলছে, সে অনুতপ্ত হয়েছে, তাকে ফিরে দিলে কি? এমনি মনের মধ্যে সন্দেহ, আবার যাই বাসায় যেয়ে শুনে কেসি অত্যন্ত ভালো, অত্যন্ত সৎ, কেসির প্রশংসা শুনে সন্দেহ আরো ঘনীভূত হয়। ওথেলোর মা ওথেলোকে একটা হ্যান্ড কারচিপ দিয়েছিল বহু আগে। বলছিল যে, বাবা, এটা তুমি তোমার ওয়াইফকে দিবা, এটা যদি হারায় যায় তোমার রাখবা, ওই মেয়ে অলক্ষণে। ঘটনাচক্রে ডেসডেমোনার এই ওথেলো তাকে বিয়ে করার সময় এই হ্যান্ড কারচিপটা দিয়েছিল এজ এ, কি বলো, কি হিসাবে? এটা পরীক্ষার প্রশ্ন। টোকেন অফ লাভ। তো হ্যান্ড কারচিপটা দেওয়ার পরে ভালোবাসার নিদর্শন হিসেবে এটা দিল। এটা হারাই ফেলছে। হারানোর পরে এই ইয়াটা, এই কি বলো, এই হ্যান্ড কারচিপটা, এটা কে খুঁজে পাইলো? ইয়াগোর ওয়াইফ। ইয়েগোর ওয়াইফ এমিলিয়া। এমিলিয়া খুঁজে পাইছে। শুনে, এমিলিয়া না, ইয়েগোর ওয়াইফ। এমিলিয়া থেকে এটা সংগ্রহ করছে কে বলো? ওথেলো। ইয়েগো। ইয়েগো এই রুমালটা নিয়ে রাইখা দিছে কার বাসায় বলো? কেসির বাসায়। কেসির বাসায়, হ্যাঁ। তখন আইসা একদিন বললো যে, স্যার, আপনার রুমালটা দিয়েছিলেন যে টোকেন অফ লাভ, ভালোবাসার নিদর্শন, টোকেনটা কোথায়? তখন ওথেলো বলল, ওথেলো যে আবার কার কাছে খুঁজে, বলো এটা খুঁজে দেখেন। ওথেলো এটা কার কাছে খুঁজতে চাইলো? ডেসডেমোনার কাছে। ডেসডেমোনা এটা কি খুঁজে পাইছে? পায় নাই। পায় নাই। কে যে আনমিউট করে এবং প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, আমি কিন্তু একদম রিমুভ করে দেবো। আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, হ্যামলেটের কথা। আবার বলো, আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। আমি একদিন ক্লাসে বলছিলাম, আবার সামনে বলবো। সদয় হওয়ার জন্য আমি নির্দয় হব, হ্যাঁ, কঠোর হব। তো ডেসডেমোনা কি করলেন? এজ এ টোকেন অফ লাভ, সরি, এরপরে ডেসডেমোনা এই রুমালটা আর খুঁজে পান নাই। পরবর্তীতে এই রুমালটা ওথেলো কোথায় আবিষ্কার করলেন? ওরে সর্বনাশ, তাহলে রুমাল পর্যন্ত লেনদেন হয়ে গেছে, এত দূর পর্যন্ত। দেখো, লাস্ট লাস্ট সিন, সে সিদ্ধান্ত নিল না এবার আর তাকে রক্ষা করা যাবে না। দেখো যে লাস্টে একটা সলিলকি আছে এরকম আর কি, মোমবাতি একটা হাতে, মোমবাতিটা নিভু নিভু করে জ্বলছে। ম্যাকবেথ বললেন, ইফ আই পুট আউট দ্য ক্যান্ডেল আই উইল বি এবল টু রিক্যান্ডেল ইট। ফু দিয়ে যদি আমি বাতির প্রাণ নিভিয়ে ফেলি, এই বাতির মধ্যে আমি আবার প্রাণ সঞ্চার করতে পারবো। বাট আমি যদি তাকে হত্যা করি, তাহলে তার ভেতরে আমি আর প্রাণ দিতে পারবো না। আই মাস্ট কিল হার, মারবই। বিকজ ইফ আই ডোন্ট কিল হার শি উইল বিট্রে মোর ওথেলো। আমি যদি তাকে হত্যা না করি, তাহলে সে আরো অনেক ওথেলোর সাথে বিট্রে করবে। এই কথা বলে দরজা ঢুইকা সে ঝাঁপাইয়া ধরলো। ওথেলো কয়েক ঘন্টা, 1 ঘন্টা সময় চাইছে, কিন্তু উন্মত্ত ওথেলো কোনো সময় দেয়নি, হত্যা করে ফেলছে। বের হয়েছে, এমিলিয়ার সাথে দেখা, কি
বলে যে এই ঘটনা, বলে যে রুমাল তো আমি না পাইছিলাম, এইভাবে করে বলতো আমার কাছে ইয়েগো। এরপরে বের করলো যে ইয়েগুই ষড়যন্ত্রের মূল, দৌড়ে যে ইয়েগুকে হত্যা করলো এবং নিজে আত্মহত্যা করলেন। তাহলে এটা হলো, এটাকে বলা হয়, এইখান থেকে একটা টার্ম আসছে। এই তাহলে মনে রাখবে টার্ম গুলো, ইয়েগুলো দেখো, যে প্রশ্নগুলা, এটা হলো ডোমেস্টিক ট্র্যাজেডি, একজন আরেকজন, স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছে হাতে নিহত হওয়া, ফ্যাটাল কনসিকোয়েন্স অফ ডাউট, আর ওথেলো গেভ ডেসডেমোনা হ্যান্ডকারচিফ। আর ওথেলো সিন্ড্রোম মানে হলো সন্দেহবাতিক বা মানসিক, কথায় কথায় সন্দেহ করে ইয়ে করে, এটা নাম হলো ওথেলো সিন্ড্রোম। একটা কথা মনে রাখবা, শেক্সপিয়র পৃথিবীর একজন অবিসংবাদিত রাইটার। অবিসংবাদিত মানে কি জানো? যাকে নিয়ে কোনো বিসংবাদ নাই বললে চলে। একটা মজার বিষয় হলো, শেক্সপিয়র ইন রিলিজিয়ন একটা বই আছে, বলো নামটা কি? শেক্সপিয়ার ইন রিলিজিয়ন। থিওলজি, শেক্সপিয়র ইন থিওলজি, বুঝছো কিনা? অর্থাৎ কেউ যদি শেক্সপিয়র রচনাগুলোকে ধর্মতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে চান, তাহলে তিনি তার স্বধর্মে তার নাটকগুলাকে ব্যাখ্যা করতে পারবেন, স্বধর্মের ব্যাখ্যায়। যেমন ধরো, আহ এই ম্যাকবেথের মধ্যে যে শিক্ষাটা পাইছো, এটা কি ধর্ম সিদ্ধ না ধর্ম বিরোধী? যে অন্যের ইয়ে করে এইভাবে করে কুমন্ত্রণা, এটা কি ধর্মের বিরোধী না? জি ধর্মের স্যার। ব্যাপারে তীব্রভাবে কথা বলছেন অনেক। এরপরে ধরো এই যে এখন ওথেলো পাইলা, ওথেলোর মধ্যে যে সন্দেহ করে ইয়াটা করবে, সকল ধর্মে সন্দেহ একটা অপরাধ কিনা বলো? সন্দেহ করে কথা বলা, সন্দেহ করে কাউকে জি ইয়ে স্যার। করা। ইয়া জি স্যার। কুমুজান্না ফাইন না জন্না আকজাবুল হাদিস, মানে কোরআন শরীফে এটা আছে, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই ধারণা হলো মহাপাপ, বুঝছো কিনা? ধারণা করে যদি তুমি আহ, বলার পরে যদি এটা সঠিকও বলো, তবু এটা ভুল হিসাবে গণ্য। ওকে, তাহলে কোনো নেতিবাচক ধারণা থেকে বিরত থাকা। ওকে, যেমন আমি দেখছি যে ধরো একবার আমি আমার ভাগ্নি এই যে ধরো 9-10-এ উঠলে যেরকম হয় আর কি, তো আমার হাত ধরে ধরে, বুঝো না, ওরা তো যাচ্ছে, যাওয়ার পরে আমি বাসায় গেছি পরদিনে, আমার কাছে একটা এসএমএস আসছে যে বন্ধু, ভালোই তো একজন জোটাইছস। এটা হলো যে আমাদের কি বলো, উম, ওই যে ধারণা। তাহলে ওই যে মাইন্ডসেট। ইয়া কম জানা, তাহলে ওই যে ধারণার, তাহলে এখন বলবো যে ওথেলোর ইয়াটা কোথায়, এই যে ট্রাজিক ফ্লটা কোথায়? সে যে সন্দেহ করত, সেই সন্দেহটাকে সে কি করতো না বলো? যাচাই করতো না, যাচাই। যাচাই করতো না। লাস্ট আমাদের গল্প হইলো, উম, আর আবার কেসিওর আমরা কি হয়েছিল? কেসিউ তো শেষে তো আর কেউ, কেসিউর জায়গায় আছে, বাকি ওরা হত্যাকাণ্ডের শিকার হয় নাই। এরপর হলো কিং লিয়ার। এবার আমরা আবার ইংল্যান্ডেই থাকবো, তবে কিং লিয়ার নামে, দেয়ার ওয়াজ নো কিং নেমড কিং লিয়ার ইন ইংল্যান্ড। বলো, ইংল্যান্ডে কিং লিয়ার নামে কোনো রাজা ঐতিহাসিকভাবে ছিলেন না। সো ইট ইজ নট এ হিস্টোরিক্যাল প্লে। বলো, কিং লিয়ার হিস্টোরিক্যাল প্লে না, কেন? উত্তর কি? কারণ এই নামে ইংল্যান্ড নামে ঐতিহাসিক কোনো রাজা ছিল না। ঐতিহাসিক কোন রাজা ছিলেন না। সো হি ইজ অ্যান ইমাজিনারি কিং অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের একজন কল্পিত রাজার নাম হলো কি বলো? কিং লিয়ার। কিং লিয়ার। তো লিয়ার হলো, কিং লিয়ার কি করছেন দেখো। কিং লিয়ার বললেন তার 3টা কন্যা, হুম, 3টা কন্যার নাম হলো কি? 3জন কন্যার নাম কি বলো একটু? গনেরিল, বড় কন্যার নাম হলো গনেরিল, এরপরে ছোট কন্যার নাম কি বলো? রিগান, তারপরে রিগান। কর্ডেলিয়া। একদম মেঝো কন্যার নাম হলো, হ্যাঁ, মেঝো কন্যার নাম কি? রিগান। আমি রিগেন, আর ছোট কন্যার নাম হলো কর্ডেলিয়া। ওকে, একটু তোমরা একটু মুভি দেখাই। দাঁড়া একটু, হ্যাঁ, Thought the king had more effect to the Duke of Albany than Cornwall. It did always seem so to us. But now, in the division of the kingdom, not which of the few events
Is not this your son, my lord? His breeding, sir. My George, I've so often blushed to acknowledge him that now I'm praised. I cannot conceive. Sir, this young fellow's mother could. Whereupon she flew round and had indeed, sir, some reclaiming that she had a husband to bed. ঘটনা বলতেছি দেখুন। Then the princes France and Burgundy, Gosper. I shall, my liege. Meantime, we shall express our darker purpose. Give me the map, sir. একটু দেখো, তারপর বলতেছি। Know that we have divided in three our kingdom, and is our past intent to shake all cares and business from our age, conferring them on younger strength while we আমি রাজাকে 3 ভাগে ভাগ করে দেব। our son of Cornwall, and you are no less loving son of Albany. We have this hour a constant wish to publish our daughter's several dowers, that future strife may be prevented. Now, the princes, France and Burgundy, great rivals in our youngest daughter's love, long in our court have made their amorous sojourn, and here are to be on. Tell me, my daughters, which of you shall we say doth love us both, that we our largest bounty may extend where nature doth with merit. Tell it. Goneril, Arelis born, deeper. I love you more than words কে এটা? can reveal the matter. Dearer than eyesight, space, and liberty. হুম, Whatever we valued, rich or rare, less than life, grace, health, youth, honor, as much as child e'er loved or father found, a love that makes breath poor and speak unable, beyond all manner of so much. Cordelia, speak. Love no beside. Of all these bounds, ওকে। even from একটু তাহলে আমি সরি তো এই তাহলে 3 কন্যা, তাহলে ট্রাজেডি অফ অ্যারোগেন্ট কিং, একজন উদ্ধত রাজা। এবার একটু তো ইমাজিন করতে পারছো ঘটনাটা কি? রাজা সভাসদদের নিয়ে ডাকলেন, ডাকার পরে বললেন যে আমার যে রাজ্য আছে আমি রাজ্যকে 3 ভাগে ভাগ করে দেবো আমার 3 কন্যার মধ্যে, ঠিক আছে? তবে এর মধ্যে কথা হলো যে কে কাকে আমার কতটুকু ভালোবাসে এটা আমার জানতে হবে। তো এর মধ্যে একজন ক্লাউন এসে বললো যে রাজা আপনি এই কাজ করেন না, এই কাজ করলে কি হবে, আপনি যদি কন্যাদের মধ্যে রাষ্ট্রটা ভাগ করে দেন তাহলে আপনি যেন ডিম ভাঙলেন 2 পাশে হাত রেখে, আর মাঝখান দিয়ে ডিম ভাঙছেন, ফলে আপনার হাতে 2টা ডিমের খোসা থাকবে। তাতেও রাজা কিন্তু এই কথার মর্ম বুঝলেন না। ক্লাউন মানে সবকিছুতে দিলদারের মতো কিছু ভার থাকে, বুঝছো কিনা? সব বীরবলের মতো লোক থাকে। এই ডিম যদি মাঝখান দিয়ে আমি ভাঙি, ডিম 2 পাশে ধরলাম, ধরার পরে মাঝখানে ভাঙছি, আমার হাতে এখন কি আছে বলতে পারবা? খোসা। বলছে যে আপনি যদি রাষ্ট্র ভাগ করে দেন, আপনি যেন ডিম ভাঙলেন 2 পাশে হাত রেখে, মাঝখান দিয়ে ডিম ভাঙলেন। কথা বুঝছো কিনা? তাহলে ওই 2 খোসা রয়েছে এটা তো আর বলে নাই, তুলনাটা কি করছে খেয়াল করছো? আপনি যেন ডিমের 2 পাশে ধরে মাঝখান দিয়ে এটাকে ভাঙলেন। এটা যেমন পরিণতি হবে আপনার, ঠিক রাষ্ট্র আপনার কন্যাদের কাছে দিয়ে দিলে এরকমই হবে। বোকা রাজা বললেন না, বললেন যে কোনটা? গণরিল আইসা তো দেখলাই একদম আসমান জমিন এটার মানে হলো কি সর্বস্ব হারানো, তাই না? সর্বস্ব হারাবেন, ঠিক আছে কিনা? ল্যাঙ্গুয়েজ গুলো তো বুঝুন, শেক্সপিয়ার ল্যাঙ্গুয়েজ। তারপরে কান্নাকাটি করে বললো যে এক আসমান জমিন, তখন কত কিছু বললো। দ্বিতীয় মেয়ে কর্ডেলিয়া এসে সরি এসে বললো যে হ্যাঁ হ্যাঁ, আর রিগেনও এসে এরকম অনেক হম্বিতম্বি বললো। কর্ডেলিয়া বললো যে আল্লাহর এগুলো কয় কি ওরা?
আসলে সব সব মিথ্যা বলতেছে, বুঝছো কিনা? আতঙ্কিত হইতেছে, এটা কি বলে এগুলো, এত মিথ্যা কথা এমনি বলতে পারে মানুষ? 3 নম্বর কথা, 3 নম্বরের এবার প্রথম 2 কান্নারে অনেক দিয়ে ফেলছে। এরপরে ধরো কর্ডেলি আসছে, হ্যাঁ, এই মুভি একটু দেখো, অন্তত প্রথম অংশটা দেখো। এই হাউ ফার ডু ইউ লাভ? নাথিং। বলে যে নাথিং, নাথিং কামস আউট অফ নাথিং। বলছে কোনো কারণ ছাড়া কোনো কিছু তো হয় না, নিশ্চয়ই নাথিং উইল ব্রিং ইউ নাথিং, তুমি যদি নাথিং বলো পাইবেও নাথিং। বললো যে আমার বোনেরা যা বলছে, তারা কি তাদের স্বামীদেরকে ভালোবাসে না বন্ধুর? বলছে মাই হার্ট, তার কথাটা লিখেছে মাই হার্ট ইজ এ সার্কেল, দেয়ার আর অ্যান অ্যাম্পল অফ পার্টস হিয়ার। আমার হৃদয় একটা বৃত্ত, এখানে একটা বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, মানুষের জন্য এক একজনের এক একটা পার্ট আছে। আপনি আমার বাবা হিসাবে যতটুকু ভালোবাসার দাবি রাখেন, হ্যাঁ, ঠিক ততটুকুই আমি আপনাকে ভালোবাসবো। বোকা রাজা বললেন যে হাই রে আল্লাহ, একটু ভালোবাসবো, আমার তোমার এত সম্পদ দেবো, তাকে বঞ্চিত করলেন। এই হলো বিষয়, ঠিক আছে কিনা? তো তুমি একটু মুভিটা একটু হলেও দেখে নিও, ভালো লাগবে শিওর, সাবটাইটেল দিয়ে দেখো। তো এরপরে কি হলো শেষ পর্যন্ত? তোমার উম, রাজা কি করলেন, বড় 2 মেয়ের কাছে, হ্যাঁ, এই বড় কয় মেয়ে বলো? 2 মেয়ের কাছে ইয়া করছেন, বড় 2 মেয়ের কাছে। তিনি প্রথম বড় মেয়ের কাছে থাকবেন, ও শর্ত হইলো যে এতজন সৈন্য সামন্ত নিয়ে বড় মেয়ের কাছে থাকবেন, তারপরে ছোট মেয়ে মেজো মেয়ের কাছে আসবেন। তো এর ধরো শখানেক সৈন্য সামন্ত নিয়ে কিছুদিন থাকার পরে বড় মেয়ে অতিষ্ঠ হয়ে গেল, বললো যে এত রাজা এত মানুষ পালতে পারবো না। তারপরে তার কাছ থেকে বিতাড়িত হয়ে তিনি মেজো মেয়ের কাছে গেলেন, বললো যে কেন আসছেন? বললো যে এ আমার কথা রাখে নাই, এতজন সৈন্য সামন্ত সে রাখতে পারবে না। বললো যে আপুদে 100 জন, আমি তো 50 জন রাখতে পারবো না। এইভাবে করে 2 মেয়ের কাছে প্রত্যাখ্যাত হলেন। তিনি এসে কার কাছে আশ্রয় নিলেন বলো? ছোট কন্যার কাছে। পরে যুদ্ধে সবাই মারা টারা গেছে, এগুলো পরের কথা, কিন্তু এখানে তার কথাগুলো অনেক ফিলোসফিক্যাল। বললেন যে আই এম এ ম্যান মোর সিনড অ্যাগেইনস্ট দেন সিনিং। আমি সেই ব্যক্তি, আই এম এ ম্যান মোর সিনড অ্যাগেইনস্ট দেন সিনিং। আমি যতটুকু না অপরাধ করেছি, তার চেয়ে বেশি আমার সাথে অন্যায় করা হয়েছে, তার চেয়ে বেশি আমি প্রায়শ্চিত্ত ভোগ করছি। অর্থাৎ মনে রাখবো যে আই এম এ ম্যান, অধিকাংশ ক্ষেত্রেই আমরা যদি ভুল করি একটু, খেসারত দিই অসংখ্য, অনেক ভুল, আমরা সবাই ক্লিয়ার। যতটুক না ভুল করি, তার চেয়ে বেশি আমরা প্রায়শ্চিত্ত করি অধিকাংশ ক্ষেত্রেই। আমি এই লাইনটা একদিন ফার্ম গেটে পড়াই দিয়েছিলাম, একটা মেয়ে এসে বললো যে স্যার, আই এম এ উইমেন মোর সিনড অ্যাগেইনস্ট দেন সিনিং। বললাম যে কেন? বললো যে আমি ইন্টারমিডিয়েটে থাকতে একটা প্রেম ছিল, ওই সুমনের সাথে আমার একটা রিলেশনশিপ ছিল, মানে চিঠিপত্র গুলো আমি যত্ন করে রেখে দিচ্ছি, কেন ধর। এরপরে অনার্স আমি ইডেন কলেজ থেকে করছি, 4 বছর তার সাথে আমার সম্পর্ক নাই, সে আরেক জায়গায়, আমি আরেক জায়গায়, এগুলো ঘুরে টুলে গেছি, কিন্তু চিঠিগুলো আমার কাছে রয়ে গেছিল। তো বিয়ের পরে কোনো একদিন দুর্ঘটনাক্রমে ওই আমার শ্বশুর বাড়ির লোকজন ওই চিঠিগুলো দেখেছে। দেখার পর থেকে এখন যদি আমার মন ভালো থাকে, তখন আমার এই ওরা এসে ইয়ার কি করে যে বাবু আপনার কি সুমন ভাইয়ের কথা মনে পড়ছে? আমার মন খারাপ থাকলেও বলে, ভাবি আপনার কি সুমন ভাইয়ের জন্য মন খারাপ? বুঝছো কিনা বলো? বলো যে মানে এইভাবে করে সবাই আমার একটা ব্ল্যাকমেইল করে। তো আই এম এ উইজ ওম্যান। তো মনে রাখবো যে অনেক সময় আমরা পাপ অপরাধ ভুল কাজ যতটুকু না করি, তার চেয়ে অনেক গুণ বেশি খেসারত দিই। বুঝলি? হ্যাঁ, কিং লিয়ার। তো কিং লিয়ার এই কাজটাই করছিল। এরপরে দেখো, তারপরে যদি তুমি থিওলজিক্যাল ব্যাখ্যা বলো একটা, হাউ শার্পার দেন এ সার্প, কি কথা বলছে দেখো। হাউ শার্পার দেন এ সার্পেন্টস টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড। এই যে মনে রাখবা যে অকৃতজ্ঞ সন্তান, তোমরা বলো যে সাপের কামড় কিসে বিষাক্ত, কি বলো সাপের কামড় কিছু না, সন্তান যখন অকৃতজ্ঞ হয় তখন এর চেয়ে কষ্টদায়ক আর কিছুই না। একটা কথা মনে রেখো, এই হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মনে রাখবা দে আর ইউর হেল, দে আর ইউর হেভেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছিল যে আমার উম, 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 ইয়ে কি কি বলো কি আহ, তারা বাবা মা কারা, বলছে যে তারাই তোমার স্বর্গ, তারাই তোমার নরক। তো তুমি সকল ধর্মে, যেমন ধরো আমাদের হিন্দুইজমের মধ্যে কিন্তু উম পিতাকে কিন্তু দেবত্ব দেওয়া হয় নাই, কিন্তু দেবীর মতো কাকে ইয়ে করছে বলতো? বাবাকে না মাকে? মাকে। ইচ এন্ড এভরি রিলিজিয়ন তুমি দেখো। এরপরে তোমার কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে, হ্যাঁ, তোমার ওয়ালা তাকুল্লাহুমা উফিন, বাবা মায়ের সাথে কথা বলার সময় নেভার আটার দ্য ওয়ার্ড উফ। উফ 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 বলো না, বুঝছো কিনা? তাহলে কিন্তু খবর আছে। ও
খুব বিনম্র, তারা যেই শব্দে কথা বলেন তার চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো না, এরকম কঠোর ভাবে বলা আছে। তো অতএব মাথায় রেখো যে উই আর নট দা জাজ অফ দেয়ার ওয়ার্ক। তারা যদি কোনো ভুল কাজও করে থাকেন, আমি তার বিচারক না। তো এটা বি অ্যাওয়ার অফ ইট। বলছে যে মামিন বাররিন রাজুলিন, কোন ব্যক্তি যদি তার বাবা মায়ের দিকে একবার তাকায়, সে তার প্রতি দৃষ্টিতে হাজ্জে মাবরুর। তখন বললো যে একজন সাহেব বললো যে আল্লাহ একবার, রাসূল এক কেউ যদি 100 বার তাকায়, তো বলছে যে 100টা হজের সওয়াব দেওয়া হবে। এবং হাজ্জে মাবরুর মানে জিল হজ মাসে। অতএব মাথায় রেখো যে যে যেই প্রেক্ষাপটে থাকো, অনেকে আমাদের জেনারেশন গ্যাপের কারণে বাবা মায়ের সাথে অনেক আইডিওলজিক্যাল পার্থক্য থাকতে পারে, কিন্তু তার মানে কোনো মতেই এটা আইন সিদ্ধ না যে তুমি তার সাথে অসদাচরণ করবে, নেভার, এবং কোনো যুক্তিতে না, যদিও তিনি তোমার সাথে অন্যায় করছেন। মাইন্ড ইট। তিনি তো অন্যায় করলে তিনি জবাব দেবেন, কিন্তু তার সাথে কোনো স্তরেই তুমি অন্যায় করতে পারবে না, কখনোই না, নেভার। এই জন্য বলে রাখলাম যে এই ব্যাপারে সাবধান থেকো। তো সেম, হাউ শার্পার দেন এ থ্যাঙ্কলেস সার্পেন্টস টুথ, ইট ইজ টু হ্যাভ এ থ্যাঙ্কলেস চাইল্ড। এটা বুঝে বলছেন। ওই যে আমি দেখছি ওই যে মাই লাভ ইজ রিচার দেন মাই টাং, মানে ওই বলতে ওরা যে যখন ভালোবাসার ঝুলি নিবেদন করতেছিল, আসলে বুঝাইতে পারবো না এত কিছু। আর কর্ডেলিয়াকে বলছিল নাথিং উইল কাম আউট নাও, তুমি যদি বলো নাথিং, তুমি পাইবেও নাথিং, অর্থাৎ কোনো কারণ ছাড়া কিছু হয় না। ওকে, ইতালির প্রথম দুইটা কোটেশন বেশ গুরুত্বপূর্ণ। আমি আর 5 মিনিট সময় নেব। জুলিয়াস সিজার 2000 বছর পূর্বে রোমের সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তিনি, এবার আমরা চলে আসতে হবে কোন জায়গায়, রোমটা কোন জায়গায়, আবার আবার কোন কোন শহরে, বা আবার ইতালিতে নাকি? রোম, আবার রোমে। হ্যাঁ, রোমে আসতে হবে। রোমান রোমান সম্রাট এই যে ইতালিতে। হ্যাঁ, এই যে, তো এই রোম, তাহলে জুলিয়াস সিজার, সিজার যখন ইংল্যান্ড দখল করলেন, তখনই এই যে ইংল্যান্ড দখল করার পরে কি বলছিলেন বলো, এই ইতালিতে রোম থেকে এই যে এসে ইংল্যান্ড দখল করলেন, দখল করে কি বলছিলেন বলো? ভিনি ভিডি ভিসি, আমি এলাম, দেখলাম, জয় করলাম। তো তিনি রোমান সম্রাট জুলিয়াস সিজার 2000 বছর পূর্বে, তার বন্ধুর নাম ছিল ব্রুটাস। ব্রুটাস হলো মনে রাখবা যে হ্যাঁ, একদম সবচেয়ে প্রিয় বন্ধু ব্রুটাস। হ্যাঁ, ব্রুটাস দেখলো যে জুলিয়াস সিজার দেখলেন যে তার হত্যাকারীদের দলে যখন সর্বশেষ আঘাতটা করে, কে বলো? ব্রুটাস। তখন বললেন, কি বললেন বলো তো, কি বললেন? ব্রুটাস ইউ টু, ব্রুটাস তুমিও। তো পৃথিবীর ইতিহাসে মানে খন্দকার মোশতাক ইউ টু, কয়েকদিন আগে তো দেখছি তুমি আমার বাবা মৃত্যুতে তুমি এমন ভাবে গড়াগড়ি করে কাঁদছো, তোমার কান্না যেন থামছেই না, আমি কত কষ্ট করে তোমার কান্না থামাইলাম। তুমি সেই খন্দকার মোশতাক ইউ টু, তুমিও এই দলের মধ্যে আছো। তো ব্রুটাস, মীর জাফর, খন্দকার মোশতাক, এরকম আর কি। হ্যাঁ, তো ভিনি ভিডি ভিসি, এটা ক্লাইম্যাক্সের উদাহরণ, যখন ধীরে ধীরে কোনো বক্তব্যের তুঙ্গে ওঠে, এটার নাম হলো ক্লাইম্যাক্স। আর সাডেন ফল ফ্রম দা কি বলো হাইট, এটার নাম হলো অ্যান্টি ক্লাইম্যাক্স। তিনি বুদ্ধিমান, তিনি মেধাবী, তিনি দূরদর্শী, এবং তিনি একটা বড় চোর। যখন উপরে ওঠার পরে ধীরে ধীরে নিচে পতন ঘটে, এটার নাম হলো কি, অ্যান্টি ক্লাইম্যাক্স। তো এবং জুলাই মাসের নামটা কার নাম অনুসারে এসেছে বলতো? জুলিয়াস সিজার। হ্যাঁ, তিনি নজর নাম করছেন। আগে আগে তো মনে রাখবো একটু, আমার আগামী আগে, আচ্ছা আমি তো ক্যালেন্ডার নিয়ে কথা বলবো। ক্যালেন্ডার মানে ইংলিশ, আমরা কিন্তু এডি লিখি, নট ইংলিশ ক্যালেন্ডার। ইংলিশ সাল তো না, ইংরেজি সাল না, খ্রিস্টাব্দ। হ্যাঁ, ওকে। তার ওয়াইফ যখন তাকে বারবার সতর্ক করতো যে বারবার সে স্বপ্ন দেখছে, জুলিয়াস সিজার ওয়াইফ, তখন বারবার, তখন জুলিয়াস সিজার বলতেন, বলো কাওয়ার্ডস লাইনটা বলো। Cowards die many times before their death. বিফোর দেয়ার ডেথ, বীরেরা মৃত্যুর পূর্বে কতবার বলে? বীরেরা মৃত্যুর পূর্বে কতবার মরে? বহুবার মরে। স্যার বীরেরা তো একবার মরে, কাপুরুষেরা বারবার মরে। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে, কাপুরুষেরা বারবার মরে। ভিতুরা মৃত্যুর পূর্বে বহুবার মরে। আর বীরেরা মৃত্যুকে বরণ করে কয়বার? বীর তো অমর, স্যার। হ্যাঁ, তাহলে
রোমিও আর জুলিয়েটের একটা সিন শুধু দেখাই, এরপরের নামটা হলো ডেথ সিনটা দেখো। কতগুলা যে ভার্সন, কোনটাতে এটা দেখবা, দাঁড়া। উম, না এটা না। একটু তুমি দেখানো তাহলে বুঝতে পারবা। আচ্ছা দাঁড়া, আমি যেটা দেখছিলাম এটা আরো বেটার ভার্সন ভার্সন ওকে, একটু গল্পটা শুনো। দুইটা পরিবারের মধ্যে প্রেমের সম্পর্ক, যারা ছিল চিরবৈরী, কোনো মতেই এরা একজনের সম্পর্ক আরেকজন মেনে নেবে না। এই দুই বৈরী পরিবারের সদস্য হলেন কে কে বলো? রোমিও এন্ড কি বলো, জুলিয়েট। বুঝছো বিষয়টা? এরপরে তো ফলে এখন এই কি হয়েছে, তো কোনো মতেই কিন্তু ইয়ে করে না। এখন জুলিয়েটের বিয়ে ঠিক হয়ে যায় আরেক জায়গায়, হওয়ার পরে জুলিয়েটের বিয়ে কোথায় ঠিক হয়, অন্য একটা জায়গায় ঠিক হয়। ঠিক হওয়ার পরে এখন এই যে সেন্ট লরেন্স, সাধু সন্ন্যাসী লরেন্স কি করলো, একটা পরিকল্পনা করে যে জুলিয়েটকে এমন একটা ওষুধ খাওয়াই দিবে যাতে সে আহ, প্রায় কত 48 ঘন্টার মতো সে কি থাকবে বলো, কি থাকবে, ঘুমায় থাকবে। মানে ঘুমায় থাকবে। 42 ঘন্টা, 48 না, 42 ঘন্টা সে ঘুমায় থাকবে। এর মধ্যে কে এসে ইয়া করবে, সবাই মনে করবে সে মারা গেছে। ফলে আহ, তাকে নিয়ে টম্বে রাখা রেখে দেওয়া হবে, সেখান থেকে কে এসে তাকে উদ্ধার করবে বলো? জুলিয়েট, সরি স্যার রোমিও রোমিও। রোমিও নিয়েও এসে উদ্ধার আসবে। করবে। কিন্তু ঘটনাক্রমে রোমিওর কাছে রোমিও এটা জানতে পারে নাই যে সে আসলে ওই যে সেন্ট লরেন্সের কথাটা সে জানতে পারে নাই। মানে ওই যে সে যে উম, উম, সবাই সবাই তো জানছে যে সে বিষ খেয়ে আত্মহত্যা করছে, কিন্তু যে তাকে যেমন একটা ওষুধ খাওয়ানো হয়েছে যে সে 42 ঘন্টা পরে জীবিত হবে, সেটা সে কে জানতে পারে নাই বলো? আর ওষুধটা স্যার কি খাওয়াইছে স্যার? মানে এটা অ্যানেস্থেসিয়া দিছে আর কি, এটা ধরো, বুঝছো না? স্যার একটু লরেন্স লরেন্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধু লরেন্স একটা ওষুধ দিছে যে চেতনা নাশক ওষুধ দিয়া সবাই মনে করছে যে বিষ খেয়ে মারা গেছে। তাকে দিছে। এমন সময় তো দেয়া টম্বের মধ্যে যে আর রোমিও, হ্যাঁ, খুব ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন প্রেমের মহাকাব্য বলতেছে, আইরে তোমার ছাড়া আমার জীবন বৃথা, হ্যাঁ, এই কথা বইলা, শোনো, এই একদম লাস্ট এই কথা বলে ওরা 41 ঘন্টা ধরো 59 মিনিট হয়ে গেছে, চলতেছে, হ্যাঁ, একটু পরে সে জীবিত হয়ে উঠবে, মানে দিয়ে উঠবে। 1 মিনিট ধরো বাকি আছে, এমন সময় সে কি করছে বলো? বিষ 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 খাইছে। পান করছে। বিষ পান করছে। করার পরে দেখেছে আবার নড়াচড়া করতেছে, কি বলো? জুলিয়েট। জুলিয়েট। মেজাজটা কি খারাপ হয় চিন্তা করে দেখো তো তুমি। আমরা হইলে কি করতাম? থাপড়াইতাম। ধুরো, আমি খাইছি, ধরো আর একটু তুমি খাই নাও তাড়াতাড়ি, তাই না? আর একটু নিজে ঢেলাই দিতাম। তো তারপরে উম শেষ পর্যন্ত কিন্তু এই যে সিনটা, এটাই কিন্তু খুব ক্লাইম্যাক্স এই জায়গার মধ্যে। তারপরে এরপরে ধীরে ধীরে সে মৃত্যুর করে ডেলা পরে, এরপরে আবার কে আবার জীবিত হয়েছে, কে? জুলিয়েট। স্যার জুলিয়েট। হম, জুলিয়েট। হ্যাঁ, তারপরে জুলিয়েট ইচ্ছা পরে সে ওই যে রোমিওর সাথে যে ছুরি ছিল সেটা দিয়ে সে আত্মহত্যা করছে। অমর প্রেমের এক মহাকাব্য, সরি, ট্রাজেডির নাম হলো রোমিও এন্ড জুলিয়েট। এবং এখানে একটা বিখ্যাত লাইন আছে, হোয়াটস ইন এ নেম, হ্যাঁ, দ্যাট হুইচ উই কল এ রোজ বাই এনি আদার ওয়ার্ড উড স্মেল এজ সুইট। তুমি গোলাপকে যেই নামেই ডাকো না কেন, হ্যাঁ, সুবাস কি বলো, ছড়াবেই। আর হলো যে রোমিও, তুমি, তোমার নাম রু আছে না ধরো, হ্যাঁ, এই রু,
রু মানে রু দিয়ে যে কোনো শব্দ শুনলে আমার তোমার কথা মনে পড়ে, রোজ বললেও আমি তোমার কথা মনে পড়ে, অর্থাৎ মানে এরকম সেন্সে, অর্থাৎ ধরো কি বলবো, ধরো তোমার কোন একজনের প্রেমিকার নাম ধরো আলমগীর, ঠিক আছে কিনা? সে যদি আলমারি দেখে, আলমারি শব্দটা দেখে, তবুও সাথে সাথে কার নাম মনে পড়ে বলো? আলমগীরের কথা, বুঝছো কিনা আলমগীর স্যার। বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে রোজ, আমি এই আরো দিয়ে যত শব্দ দেখি তাতে কি হলো এরকম, মানে ধরো আমার এই ধরো মানে অর্থাৎ মানে একদম আত্মস্থ করে ফেলা আর কি, হ্যাঁ ওই শব্দটা, ওই শব্দের ওই বর্ণের কিছু পাইলে তার ভিতরে একটা অনুরণন তৈরি হয়। ওকে, তারপরে হলো অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা। এবার আমরাও আবার যাইতে হবে, এবার অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রার জন্য কোন দেশে যাইতে হবে আমাদের? কোন দেশে? মিশর। মিশর। তো মিশরের মধ্যে এই দেখো এই ইজিপ্ট, হ্যাঁ এখানে। তো অ্যান্টোনিও সেনাপতি, আর রানীর নাম কি বলো? ক্লিওপেট্রা, দ্য মোস্ট স্যার কমপ্লেক্স আজকে এই লেডি অফ দ্য পর্যন্ত ওয়ার্ল্ড। থাক। এটাই লাস্ট। মোস্ট কমপ্লেক্স লেডি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স নারীর নাম কি বলো? ক্লিওপেট্রা না? সবচেয়ে জটিল, সে আসলে কেমন চরিত্র এটা নিয়ে বিশ্লেষণ করার মতো খুব সুযোগ ছিল না। কেউ বলছে মহিয়সী, কেউ বলছে যে সে অত্যন্ত জিঘাংসু, এরকম সবচেয়ে মোস্ট কমপ্লেক্স লেডি অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তো যাই হোক, সিজারের সাথেও তার সম্পর্ক ছিল, আমরা এখানে বলি। এটা নিয়ে সিজার এন্ড ক্লিওপেট্রা নিয়ে লিখছেন কে বলো? জর্জ বার্নার্ড শো। অ্যান্টোনিও আর ক্লিওপেট্রার মধ্যে প্রেম। ক্লিওপেট্রা একদিন শুনলেন, অ্যান্টোনিও একদিন শুনলেন ক্লিওপেট্রা মৃত্যুবরণ করছেন যুদ্ধে। এই খবর শুনে না তিনি কি করছেন বলো? আত্মহত্যা করছেন। আত্মহত্যা করছেন, তাই না? তো অ্যান্টোনিওর মৃত্যুর খবর শুনে ক্লিওপেট্রাও কি করছেন বলো? আত্মহত্যা করছে। সাপের কামড় খেয়ে আত্মহত্যা করছেন। কারণ ওই সময় সাপের কামড় খেয়ে আত্মহত্যা করার একটা প্রবণতা ছিল, এই জন্য মিশরীয় সভ্যতার লোকেরা মনে করতেন সাপের কামড় খেয়ে আত্মহত্যা করলে কি মানুষ অমরত্ব লাভ করে, হ্যাঁ স্বর্গে যাবে বা অমরত্ব লাভ করে, ঠিক আছে কিনা? তাহলে এই হলো অ্যান্টোনিও ক্লিওপেট্রা। তবে সর্বশেষ যে ইয়াটা লিখছেন, কি নাম না এটার? না মানে তাহলে আমরা এগুলোই পড়লাম। তাহলে দেখো হ্যামলেট, তাহলে মাথায় আসছে কিনা দেখো, আর লাগবে না। হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, ক্লিয়ার। তারপরে কি? কিং লিয়ার। চারটা গুরুত্বপূর্ণ: হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার। জুলিয়াস সিজার, রোমিও এন্ড জুলিয়েট, অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা। টাইটাস অ্যান্ড্রোনিকাস, টিমন অফ এথেন্স, এগুলো লেস ইম্পর্টেন্ট। তাহলে আমরা ট্রাজেডি গুলা শেষ করলাম, ঠিক আছে না? আগামী ক্লাসে কমেডি তো শেষ করবো, কইরা আর অনেক কিছু শেষ করে ফেলবো। এত স্লো যাবো না আমি, এগুলো যেহেতু ভিতর থেকে প্রশ্ন আসে তাই আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, একটু বলো। স্যার আমাদের ক্লাসটা 10টা পর্যন্ত নিলে ভালো হতো স্যার। কটা বাজে? 2 ঘন্টা স্যার, একটা হিউজ টাইম হয়ে যায় আমাদের এখানে, 10:30 বাজে তো। ওরে শোনো, এই আবার কালকের পরে আবার বেশ কয়েকদিন গ্যাপ পাইবা, টেনশন নিও না। কালকে তো তারপরে থ্যাংক ঠিক ইউ আছে। স্যার। স্যার ওকে, একদম আগামী রবিবারে মাথায় ঢোকে, তারপর আর কিচ্ছু আবার ঢোকে না। আবার আবার স্যার রবিবার 1.5 ঘন্টা নিয়ে স্যার, 8:30 শুরু করলে স্কুলে যাচ্ছি তো, 10টা হ্যাঁ পর্যন্ত। সমস্যা নেই, ঠিক আছে ইনশাল্লাহ। এরকমই তো হয়, 1.5 ঘন্টাই তো হয়, তাই না? এই যে 1:40 শুরু করলাম না? 2 ঘন্টা হয়ে গেছে স্যার। না, আমার কথা বলা হচ্ছে 1.5 ঘন্টা। না স্যার, আপনি শুরু করেন 1.5 ঘন্টা, আমরা শুরু করে 2 ঘন্টা। কানে হেডফোন দেওয়ার দরকার নাই, লাউড স্পিকার দিয়ে শুনবা, ঠিক আছে? এরপর আবার প্রয়োজন আবার তো রেকর্ডিং টানা 4 ঘন্টা স্যার ক্লাস কর লাগে। হ্যাঁ হ্যাঁ, এই তো আর কয়টা দিন, অল্প কিছু। শোনো, আর একটা কথা কি, স্যার ওথেলো থেকে কোনো কোটেশন নাই? একবার শুনো না, আর কোনো কোটেশন লাগবে না, একবার শুধু শুনে রাখো। তুমি রেকর্ডিং কিন্তু শোনা লাগবেই, পরীক্ষার আগে বলে রাখলাম, রেকর্ডিং শুনতেই হবে তোমার একবার দ্বিতীয়বার যখন শুনবা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন হেডফোন দিয়ে লাউড স্পিকার দিয়ে শুনবা, হ্যাঁ ভাত খেতে খেতে শুনবা, নো প্রবলেম, খেতে থাকো। রেকর্ডিং দিয়ে দেবো, তুমি রাতের ডিনারটা করে ফেলতে পারো ইয়ার সাথে সাথে, মনোযোগ দিয়ে শুনবা আর ডিনার করবা। টেলিভিশন দেখো না, জাস্ট এরকম মোবাইল ফোনটা চালু স্যার রেখে আউট অনেক শব্দ থাকে তো, হেডফোন ছাড়া স্যার ভালো করে শোনা যায় না, আর বাচ্চারা মানে থাকে। বাচ্চারা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে এরকম, মানে যারা এরকম সিচুয়েশনে আছে আর কি। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আর একটু 1.5 ঘন্টা নিয়ে স্যার, কষ্ট করে স্যার। কি দেবো না বেটা? 1.5 ঘন্টা একটু নিয়ে স্যার, কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো, কেউ আছেন এর ভিতরে? আচ্ছা, এই শীট গুলো কিভাবে পাওয়া যাবে স্যার? যেগুলো এখন মানে আমাদের 2 দিন ক্লাস নিল বা বাকি আরো এই গ্রুপে দেয়া আছে তো, তুমি কোন ক্লাস গ্রুপে আছো? কোন গ্রুপে আছো তুমি?
আমি তো এই গ্রুপে, আমি যে শুধু অদিতি 46 BCS পিলি ওই গ্রুপটাতে আছি। আচ্ছা, ওই গ্রুপে এটা তো ওই গ্রুপে অ্যাডমিন কে, ওই জিজ্ঞেস করো। ও জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।